তাপস ভাই প্রথমেই ছিটকে পড়লেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথা আজকের ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা আপনাদেরকে একটি বিশেষ আয়োজনে আবারও স্বাগত জানাচ্ছি। আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ নবীনগরের কথার আজকে ৪১৫তম পর্ব। আপনারা জানেন যে গত ২ ফেব্রুয়ারি থেকে নবীনগরের কথার ভার্চুয়াল এই টক শোগুলোতে একটি নতুন ধারাবাহিক অনুষ্ঠান চালু করেছি, যেটির নাম দিয়েছি আমরা জনতার মুখোমুখি। প্রথম ২ তারিখ এখানকার রিকশা প্রতীকের একজন এমপি প্রার্থী যুক্ত হয়েছিলেন। হ্যাঁ, আমাদের প্রার্থী চলে এসছেন। I had to change the phone. আমার অন্য ফোনটা অনেক কল আসছিল স্ট্রিম। জি, আমরা লক্ষ্য করছি আমাদের আজকের অনুষ্ঠানের যে আমন্ত্রিত অতিথি স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি যেটি বলছিলাম যে আমরা গত ২ ফেব্রুয়ারি আমরা নবীনগরের কথার এই মুখোমুখি অনুষ্ঠানটি চালু করেছি। এখানে এমপি প্রার্থীদেরকে আমরা এখানে নিয়ে এসেছি এবং যারা কথা বলতে চান, প্রশ্ন করতে চান, নানান ধরনের সেই বিষয়গুলোর খোলামেলা জবাব দিচ্ছেন এখানকার এমপি প্রার্থীরা। যদিও গত ৪ তারিখ এখানে নজরুল ইসলাম নজরুল ভাইয়ের আসার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি। আজকে ৬ তারিখ পূর্ব নির্ধারিত এই অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি কাজী নাজমুল হোসেন তাপস, যিনি বিএনপির বিদ্রোহী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে। ইতিমধ্যে তিনি বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন এবং তার কিছু দলের অনুসারীরা বহিষ্কৃত হয়েছেন। সে সমস্ত বিষয় মাথায় রেখেই তিনি কিন্তু এই নির্বাচনটিতে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। সুতরাং কথা না বাড়িয়ে আমরা আজকে অনুষ্ঠানটির শুরু করতে চাই। শুরুতেই পরিচয় করে দিচ্ছি আপনাদের সঙ্গে যে আমাদের আজকের মূল অতিথি কাজী নাজমুল হোসেন তাপস, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ছিলেন। সদ্য এই বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবার কারণে তিনি দল থেকে বহিষ্কার হয়েছেন এবং তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার মরহুম বাবা কাজী আনোয়ার হোসেন, যিনি নবীনগর থেকে ৪ বার এমপি নির্বাচিত হয়েছিলেন ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১ এবং সর্বশেষ ২০০১। ৪ বারের এমপি সেই কাজী আনোয়ার হোসেন সাহেবের সন্তান হচ্ছে আজকের আমাদের অতিথি, যিনি ব্রাহ্মণবাড়িয়া ৫ আমাদের শিক্ষা সাহিত্য সংস্কৃতির পাদপীঠ খ্যাত বাংলাদেশের এই সুন্দর যে উপজেলা, সেটির এমপি প্রার্থী হিসেবে তিনি দ্বিতীয়বার নবীনগরে জনগণের মুখোমুখি হয়েছেন। এবং আমাদের সঙ্গে আজকে প্রশ্নকর্তা হিসেবে আমরা যাকে রেখেছি তিনি হচ্ছেন শাহিন রাজা টিটু, যিনি নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি, নবীনগরের অনলাইন ভিত্তিক স্টার টেলিভিশনের যিনি সম্পাদক এবং বাংলাদেশের জাতীয় দৈনিক সমাচারের এখানকার প্রতিনিধি। শুরুতেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রায় 18 মিনিট দেরিতে আজকে অনুষ্ঠানটি শুরু করতে হয়েছে। আমাদের অতিথি, আপনারা জানেন যে নির্বাচনে একেবারে শেষ মুহূর্তের এখন প্রচারণা চলছে, তিনি একটি প্রোগ্রাম সংক্ষিপ্ত করে দ্রুত আমাদের কাছে এসছেন। এরপরও কিছুটা সময় দেরি হয়, আমরা সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাচ্ছি আজকের অনুষ্ঠানের অতিথি এবং প্রশ্নকর্তা দুজনকেই শুরুতেই স্বাগত জানিয়ে। তাপস ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনারা শুনতে আমি পাচ্ছেন? জানি না আসলে, জি শোনা একদম পরিষ্কার শোনাচ্ছে। আমি জানি না আসলে কোন প্রশ্ন দিয়ে শুরু করব। আজকে অসংখ্য মানুষ মাত্র ৩ মিনিটের মধ্যেই এই লাইভে যুক্ত হয়েছেন এবং আমি জানি না এই লাইভটি কত হাজার বা লক্ষাধিক মানুষ আজকে দেখেন কিনা দেশে এবং বিদেশে। আপনার বোঝাই যাচ্ছে যে আপনার অসংখ্য ভক্ত, অনুসারী, নেতা, কর্মী, সমর্থকরা রয়েছেন, যে কারণে হুমড়ি খেয়ে পড়েছেন আজকের এই অনুষ্ঠানটি দেখবার জন্য। আমি দেশে এবং বিদেশে যারা আছেন তাদের প্রত্যেককে নবীনগরের কথা পরিবারের পক্ষ থেকে সশ্রদ্ধ সেলুট এবং স্বাগত জানিয়ে আপনাদেরকে বলতে চাই যে যে কোনো প্রশ্ন নির্বাচন ভিত্তিক, নির্বাচন বিষয়ক প্রশ্ন অবশ্যই করবেন। আপনাদের কোনো সেই ধরনের সমস্যা সম্ভাবনা বিষয় নিয়ে বলবেন, তবে অবশ্যই সব প্রশ্নই শালীনতার মধ্য দিয়ে এবং শুভন ভাবে করবেন। কোনো ধরনের বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কিংবা বিব্রতকর প্রশ্ন নিশ্চয়ই আপনারা করবেন না। তাপস ভাই, আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে ৮ জন প্রার্থী আপনারা নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন, যার মধ্যে ৪ জন বেশ জোরে সোরে আর মাত্র
5 দিনকে 6 দিন নির্বাচন বাকি আছে। বেশ যেটুকু জানতে পেরেছি বা যেটুকু বিভিন্ন সোর্সে আমরা খোঁজখবর রাখছি, 4 জন প্রার্থী বেশ খুব হাড্ডাহাড্ডির মধ্য দিয়ে আপনারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন দর্শক ভোটাররা কিভাবে দিবেন সেটি হয়তো 12 তারিখে নির্ধারিত হবে। আমার ১ম প্রশ্ন হচ্ছে ৮ প্রার্থীর মধ্যে নবীনগরের প্রায় ৫.৫ লাখ ভোটার আপনাকে কেন সেরা প্রার্থী হিসেবে মনে করে নবীনগরে এমপি নির্বাচিত করবে? আপনার মধ্যে এমন কি গুণ রয়েছে যে গুণের কারণে বাঘা আপনার প্রতিদ্বন্দ্বীদের ফেলে স্বতন্ত্র কিংবা বিদ্রোহী প্রার্থী হওয়ার পরও আপনি বিএনপির শুরু থেকে রাজনীতিতে আছেন, সেই বিএনপির দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও কেন আপনাকে মানুষ ভোট দিয়ে সংসদে পাঠাবে? জনাব কাজী নাজমুল হোসেন বিসমিল্লাহির তাপস। রহমানির রহিম। গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা দুজনই ভালো আছেন এবং আশা করি আমাদের আজকে যারা ভিউয়ার্সরা আছেন ওনারাও ভালো আছেন। সবাইকে শুভ সন্ধ্যা। আমি কাজী নাজমুল হোসেন তাপস, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছি। হ্যাঁ, আমি জানি এখানে আমার সাথে আরো প্রতিদ্বন্দ্বী রয়েছেন এবং সকলে যার যার ওন স্পেসে যোগ্য এবং সেক্ষেত্রেই এবং সে কারণেই ওনারাও ইলেকশন করছেন। তবে আগামী দিনে নবীনগরের শান্তি থাকবে কি থাকবে না, শৃঙ্খলা থাকবে কি থাকবে না, আমি ইনসাফ নবীনগরবাসীকে দিতে পারবো কি পারবো না, এবং প্রগতি যে কন্টিনিউয়েশন আমাদের দরকার, সেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার হোক, আমাদের এডুকেশন হোক, কিংবা আমাদের ফ্যাসিলিটেট দ্য ইয়াং জেনারেশন, ওদের জন্য কিছু হোক, একটা প্ল্যান নিয়ে আমি নেমেছি। আমি আশা করি আমার প্ল্যানগুলো একটু ব্যতিক্রম দেন দ্য রেস্ট, এবং আমি বিশ্বাস করি আমি আমার যে প্ল্যানগুলো আছে, আমার যে ম্যানিফেস্টো আছে, আগামী 8 তারিখ আমাদের যে হাই স্কুলে আমাদের সমাবেশটি হবে, সেখান থেকে আমি এটা প্রেজেন্ট করব এবং সেটার উপর বিবেচনা করে মানুষ তাদের সিদ্ধান্ত নিতে পারবেন আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এ। পাশাপাশি আমি 18 সালেও নির্বাচন করেছি। 18 সালে নির্বাচন করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিংবা একটা যে সময় দিয়ে ভোটাররা এবং নেতাকর্মীরা পার করেছেন, এটা একটা কালো অধ্যায় ছিল নবীনগরে। শুধু নবীনগর না, এটা পুরো বাংলাদেশের জন্য। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের একটা কমিটমেন্ট আছে টু দ্য পিপল, টু দ্য পার্টি অ্যান্ড দ্য ট্রু পার্টি বিলিভার্স, যারা এই পার্টিটাকে, এই আইডিওলজি থেকে ট্রুলি বিশ্বাস করে। এবং সেই কমিটমেন্টের ক্ষেত্রে আমি ডিসিশনটা এককভাবে নেইনি। আমি 21 ইউনিয়ন এবং পৌরসভা যারা বিগত 25 বছর বিএনপিটাকে ধারণ করেছে, লালন করেছে, 3 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে এসেছেন, সে সকল কিছু বিবেচনা করে ওনাদের অ্যাজ পার দেয়ার অ্যাডভাইস আমি কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছি। আমি নিজেও কিন্তু আমার মনোনয়নপত্র কিনতে যাইনি। আমারটা ওনারাই কিনেছেন, ওনারাই বলেছেন যে আমাকে জনগণের সাথে থাকতে হবে, আমার কমিটেড ওয়ার্কার্সদের সাথে থাকতে হবে, এবং that's why I'm here today. আমার প্রশ্নটি যদিও ছোট্ট করেছিল যে আপনি কেন সেরা প্রার্থী, কেন আপনাকে ভোট দেবে, এই প্রশ্নটি হয়তো বা পুরোপুরি বিস্তারিত আরো সময় যেহেতু আছে আপনি নিশ্চয়ই পুরো প্রশ্নের সঙ্গে সেখানেও যুক্ত করতে পারবেন। কিন্তু এখন যদি আপনাকে বলি যে আপনি যে 8 তারিখ আপনার যে সর্বশেষ নির্বাচনী জনসভা থেকে ম্যানিফেস্টো ঘোষণা করবেন, সেটি তো নিশ্চয়ই বড় আকারে আমরা জানবো। তার আগে আপনি যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন নবীনগরকে নিয়ে, সেই পরিকল্পনার সামারি করে কি কিছুটা বলা যাবে আজকে? বিশেষ করে যদি আমি বলি শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুতায়ন, বেকারদের কর্মসংস্থান, মাদক নিয়ন্ত্রণ, সর্বোপরি নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, এই সমস্ত বিষয়ে যদি ছোট্ট একটি ধারণা দেন যে আপনি আসলে কি ধরনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন, যেই কারণে ভোটাররা আপনাকে ভোট দেবে আজকে? ইন আ নাটশেল আমি যদি সামারাইজ করি আপনাদের জন্য, আমি মহিলাদের জন্য একটা সেক্টরে কাজ করতে চাই, যেটা নিয়ে আমি গত 1-2 বছর রিসার্চ করেছি, দ্যাট ইজ আ নার্সিং স্কুল। এটা আমি একটা বাংলাদেশে, ইটস আ ভেরি প্রমিসিং প্রসপেক্ট। এটা শুধু বাংলাদেশেই নয়, এই নার্সিং প্রজেক্টের মাধ্যমে আমি যদি ট্রেন করতে পারি
অ্যাকোমোডেশন দিয়ে মেয়েদেরকে আমরা কিন্তু বিভিন্ন হসপিটালে হাই পেইড জবস যেগুলো হয় দেশে এবং বিদেশে, সেটার জন্য উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমি কাজ করতে পারবো মহিলাদেরকে নিয়ে। তরুণদেরকে নিয়ে আমরা 5টা আইটি লার্নিং সেন্টার, যেটা আমরা করতে চাচ্ছি পৌরসভা, পশ্চিম অঞ্চল, দক্ষিণ অঞ্চল, পূর্ব অঞ্চল এবং উত্তর অঞ্চলে, টোটাল 5টা। এটার মাধ্যমে ফ্রিল্যান্সিংকে প্রমোট করা, যাতে তরুণরা ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে বেসিক 6 মান্থ ট্রেনিং কোর্সের মাধ্যমে তারা কিন্তু এই কাজগুলো করতে পারবে। ওইটা নিয়ে আমি চেষ্টা করছি কাজ করবার জন্য। তারপরে হয়ে রয়েছে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে, আই ওয়ান্ট টু অ্যাড মোর। এখন আমরা চেষ্টা করব, এখানে শুধু আমার চেষ্টা এককভাবে হবে না, এখানে গভর্নমেন্ট পলিসিজ আছে দ্যাট বিলংস টু আমাদের নিজেদের এবং বিদেশিদের। তার পাশাপাশি আমি যেটা করতে পারবো, আমার এখানে 200টার উপর গ্রাম আছে। তো এই 200টা গ্রামের যারা গরিব অসহায় পরিবারের আছেন, যারা ঋণ নিতে হয় কিংবা হাই ইন্টারেস্টে চক্রভিউ টাইপের লোনগুলো নিতে হয়, সেগুলো যাতে না নিতে হয়, জমি জমা যাতে না বিক্রি করতে হয়, ফ্রি অফ কস্ট আমি ব্যক্তিগত উদ্যোগে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিব 5 বছরে। এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে কি আমাদের যেই মণিপুর দিয়ে আপনার যে রাস্তাটা ভৈরবনগর হয়ে গোসাইপুর ব্রিজটা, আমরা ডিরেক্টলি আশুগঞ্জের সাথে অ্যাক্সেসিবিলিটি পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের টাইম অ্যান্ড কস্ট কিন্তু অনেক কমে যাবে। এটা আমার ওয়ান অফ দ্য পেট প্রজেক্টস। তারপর এমব্যাঙ্কমেন্ট বাঁধ, আমার ভাঙনের একটা বিশাল বড় সমস্যা রয়ে গেছে বীরগাঁও থেকে শুরু করে আমার নবীনগর পশ্চিম এবং আমার বড়িকান্দি সলিমগঞ্জের ওই পাট। তো আমি চাচ্ছি একটা এমব্যাঙ্কমেন্ট, পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, আমরা বেশ ভালো রেসপন্স পেয়েছি যখন নাকি আমরা জানাতে পেরেছি ওনাদেরকে যে এই কাজগুলো আমরা করতে চাই। আমার বিশ্বাস এটাও ইমপ্লিমেন্টেশন হবে। তারপর আমাদের রয়েছে নবীনগর পশ্চিম অঞ্চলের সাথে কানেক্টিভিটি উইথ দ্য মেইনল্যান্ড থ্রু আপনার চরলাপান যেটা আছে, তো ওইটার সাথে আমরা চাচ্ছি ওখানে একটা ব্রিজ ইমপ্লিমেন্ট করবার জন্য। প্লাস অ্যাক্সেসিবিলিটির দিক দিয়ে আমাদের পশ্চিম অঞ্চলের দিয়ে আমাদের এই রাস্তাটা আরো ব্রড করে আমরা বাঞ্ছারামপুরের আঁকা বাঁকা রাস্তাটা যদি আরেকটু স্ট্রেটন আপ করতে পারি, এটা কিন্তু অলরেডি কাজ কিন্তু চলমান, এটা যাতে ইমপ্লিমেন্টেশনটা তাড়াতাড়ি হয় সেক্ষেত্রে আমি কাজ করব ইনশাআল্লাহ। দিজ আর জাস্ট আ ফিউ অফ দ্য থিংস আমরা যেগুলো নিয়ে চিন্তা করছি। শিক্ষাঙ্গনের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রায়োরিটি আমি যেটা মনে করি, আমি 2-3টা স্কুল অলরেডি নবীনগর প্রপারের মধ্যে ঘুরেছি এবং ওখানে সবচেয়ে যেটা দেখলাম, টিচাররা যথেষ্ট আন্তরিক, আমাদের এখানে শিক্ষকরা অনেক আন্তরিক। তো আমি চাই এখানে ল্যাক অফ টিচারদেরকে আমরা আকৃষ্ট করতে পারছি না ফর দিস জব। মেবি উই নিড টু গিভ দেম ইনাফ ইনসেন্টিভ। যেখানে আমার 25টা টিচার দরকার, আমি মাত্র কাজ করছি 12 থেকে 13টাকে নিয়ে। আমি চাবো প্রত্যেকটি স্কুলে কোনোভাবে কোনো ইনসেন্টিভ দিয়ে হোক, সেটা গভর্নমেন্ট ভাবে হোক, প্রাইভেটলি আমি যদি আমার কিছু স্পন্সর্স পাই আমার ফ্রেন্ড সার্কেল থেকে, আমাদের সোশ্যাল সার্কেল থেকে, যাতে ওদেরকে ইন্টারেস্ট করতে পারি যে না আপনারা এই পোস্টগুলো ফিল আপ করুন, আপনাদেরকে দেখা হবে। কারণ এই জায়গাগুলোতে আমরা যদি বাচ্চাদেরকে প্রপার এডুকেশন দিতে চাই, সেক্ষেত্রে আমার টিচারদেরকে প্রপার অ্যাকোমোডেশন এন্ড বেনিফিট দিতে হবে, আর নাহলে তারা কাজ করতে পারবেন না, ইন্টারেস্টেড থাকবে। তো ইট হ্যাজ টু বি উইন উইন ফর দ্য টিচার্স as well as the students. চমৎকার। একটি খুব জনগুরুত্বপূর্ণ প্রশ্ন করে আমি প্রশ্নকর্তার কাছে আসবো, সেটি হচ্ছে যে এই মুহূর্তে নবীনগরের সবচেয়ে যে বড় সমস্যাটি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে একটি নিরাপদ নবীনগর গঠন করা। বিশেষ করে এই নিরাপদ নবীনগর কতটা আপনি নবীনগরবাসীকে দিতে পারবেন সেটি যদি একটু পরিষ্কার করেন। বিশেষ করে যে সামাজিক নিরাপত্তা আজকে প্রশ্নবিদ্ধ, সাম্প্রতিককালে আপনি জানেন যে গত কয়েক মাসে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। আপনার একজন কর্মী যিনি আপনার আব্বার সঙ্গে রাজনীতি করেছেন, যুবদলের একসময়ের সভাপতি মুকুল পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছে। এই যে নবীনগরের মানুষের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাটা অনেকটাই ভেঙে পড়েছে এবং এগুলির খুব একটা প্রতিকার যে হয়েছে সেটিও বলা যায় না। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু গণমাধ্যম কর্মীদের কাছে মানুষের সবচেয়ে বেশি যে প্রশ্নটি হয় যে আমরা নিরাপদে থাকতে পারবো কিনা যিনি এমপি হন। যদি আপনি এমপি নির্বাচিত হতে পারেন, এই নিরাপদ নবীনগর নিয়ে আপনি আসলে আপনার পরিকল্পনা যদি একটু বলেন।
ধন্যবাদ, আপনি এই কোয়েশ্চেনটা করেছেন। আই ওয়ান্টেড টু স্পিক অন দিস ইস্যু। আপনারা ভালো মতন জানেন মুকুল ভাই হ্যাজ বিন আ ভেরি ক্লোজ অ্যাসোসিয়েট অফ মাই ফাদার এবং আমার, এবং হি ইজ আ গুড অর্গানাইজার। এবং আমার জানা মতে উনি আজ পর্যন্ত কারোর সাথে জোরে কথা বলেছেন কিংবা বকা দিয়েছেন নাকি না আমার জানা নাই। আমি ওনাকে কখনো ইভেন 1 সেকেন্ডের জন্য টেম্পার লুজ করতে দেখিনি। ওনার মতন একজন লোক, এবং নির্বাচনের নমিনেশন ডিক্লেয়ারের 10-12 দিন আগে, 26 or 24 তারিখ, কারেক্ট মি, আমি তখন সিঙ্গাপুরে, হি গট শট ইন দ্য ব্যাক। নবীনগরে এরকম ঘটনা কিন্তু কখনো ঘটে নাই। এবং আই ওয়াজ ওয়ারিড যে এটা কি হলো, নবীনগরে কেন হলো। তারপর অ্যাট দ্য সেম টাইম হযরত আলীর বাসার সামনে থেকে 2জন সাসপেক্ট ধরা হলো, তারা ঘোরাঘুরি করছিল। এবং ধরার পরে দে ওয়ার অ্যাক্টিং যে তারা হয়তোবা গরিব মিসকিন এসছেন ভিক্ষার জন্য, কথা বলতে পারে না। বাট ওদেরকে যখন নাকি থানায় ধরে দেওয়া হলো, তখন দেখলো এক একজনের নামে 21টা করে, 17টা করে অস্ত্র সহ বিভিন্ন টাইপের মামলা, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। এবং আমরা যেটা ট্রেন্ডটা ফলো করলাম 5ই অগস্টের পরে, যেখানে পুরো সিস্টেমটা কোল্যাপস করছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে এভরিথিং ইজ ইন আ ডিজায়ারি। এটা বুঝতেই হবে, এটা দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ ফেইলড মিজারেবলি। আমাদের যে এক্সপেকটেশন ছিল এবং তাদের হাতে যে সময় ছিল, ওনারা এটা কেন করতে পারলেন না? এটা আজ না হয় 5 বছর পরে হইলেও ইট উইল বি অন পেপার্স যে ওনারা কোথায় সমস্যাটা ফেস করেছে, ঠিক কেন করতে পারেনি। আমার দৃঢ় বিশ্বাস এখানে সব ইচ্ছা থাকতে হবে এবং স্ট্রিক্ট হতে হবে। আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ, যদি জনগণের ভোট পাই, আল্লাহর হুকুম হয়, ইনশাল্লাহ আমার টপ প্রায়োরিটি উড বি all key access points. That is, at least পৌরসভা, everything should be under 24/7 surveillance. এবং বিভিন্ন পয়েন্ট, বিশেষ করে দাঙ্গা টাইপের এলাকা যেগুলো আছে, এভরিথিং মাস্ট বি বট আন্ডার সিভিল, আপনার কি বলবো, সার্ভেলেন্স সিস্টেম। এটা থাকতেই হবে। আর প্লাস পাশাপাশি দেয়ার মাস্ট বি জিরো টলারেন্স। আমি যখন বলি জিরো টলারেন্স, আমি বলতে জিরো টলারেন্স, সে আমার ডান সাইডের মানুষ হোক আর বাম সাইডের মানুষ হোক। আমাকে যখন ভোট আপনি দিবেন আর আরেকজন দিবেন না, দিন শেষে যদি আমি নির্বাচিত ইনশাল্লাহ হতে পারি, আমি কিন্তু দুইজনেরই এমপি হব। তো কাজে আমার রেসপন্সিবিলিটি আমার প্রতিদ্বন্দ্বীদের জন্য এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার নিজস্ব ভোটার আছে, তাদের জন্য। তো এটা ইনশিওর করতে গিয়ে আমার যদি হার্ড লাইনেও যেতে হয়, আমার নিতে হবে। এটা কমিটমেন্ট, ইটস আ প্রমিস। খুবই চমৎকার। আমি সম্পর্কে একটা প্রশ্ন করতেই হচ্ছে, কারণ আপনার এমন প্রতিশ্রুতির পর গণমাধ্যম কর্মীদের, আমি জানি না আর যারা দেখছেন তাদের মনে হয়তো এই প্রশ্নটি নিশ্চয়ই উদ্রেক হবে। সেই প্রশ্নটি আমি গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে করতে চাই। আমরা সাধারণত বিগত দিনের আমি যে কজন এমপিকে পেয়েছি অন্তত গত 28 বছরের আমার সাংবাদিকতার জীবনে, সেখানে আমি সবসময়ই একটি বিষয় দেখলাম যে এমপিরা যখন নির্বাচিত হন, ধরুন আপনি এমপি নির্বাচিত হয়ে গেলেন, তখন আপনার পাশে একটি চক্র গড়ে ওঠে। মানে বিগত দিনে যারা এমপি হয়েছে, এবং সেই চক্রটির মধ্যে চাঁদাবাজ থাকে, টেন্ডারবাজ থাকে, লুণ্ঠনকারী থাকে, দখলবাজ থাকে। তারা নানাভাবে এমপিকে গ্রাস করে ফেলে অনেকটা। মানে সারাউন্ডিং, যেটি আমরা বিগত দিনে দেখেছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি নির্বাচিত হওয়ার পর এরকম একটি চক্র থেকে আপনি কতটা মুক্ত থাকবেন? যদি এর সঙ্গে আমি একটু যুক্ত করি, সেটি আমি এবং টিটু, আপনি যুক্ত হওয়ার আগে বলছিলাম আরকি, এই প্রশ্নটি আমরা আপনাকে করতে চাই। বিগত আওয়ামী লীগ সরকারের কোন এক এমপির আমলে পঞ্চপাণ্ডবের কথা আমরা শুনেছি যে তাকে সেই পঞ্চপাণ্ডব ডুবিয়েছে। এখনো শোনা যাচ্ছে যে কাজী তাপস এমপি হলে এরকম পঞ্চপাণ্ডব আবার তৈরি হবে, এবং সেই পঞ্চপাণ্ডব থেকে আপনি কতটা মুক্ত থাকবেন, যদি বিষয়টা পরিষ্কার করেন আজকে হাজারো লক্ষ নবীনগরবাসীর কাছে। আমি শুরু থেকে শুরু করি। আপনার 28 বছরের সাংবাদিকতা is way more experience than I will ever have. তো আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমার ফেভারিটস থাকলে কি করবে নবীনগরবাসী? আমি কিন্তু আমার বাবাকে দেখেছি। আমার বাবাকে দেখেছি, উনি কিন্তু ন্যায় এবং ইনসাফের পক্ষে ছিলেন সবসময়। আমি দেখেছি উনি কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেননি। উনি প্রথমে ডাকছেন, উনি প্রথমে কথা বলছেন, বুঝাইছেন। বোঝানোর পরেও যখন যেটা হয় নাই, আমি দেখেছি
উনি কিন্তু এককভাবে হার্ড ডিসিশনও নিছেন। আমি যখন প্রতিনিধিত্ব করব, বাবা যেরকম সিদ্ধান্ত নিয়েছে, তারপর মাঝখানে আমাদের লতিফ চাচাও ছিল। ওনারা কিন্তু কারো উপর ভর করে নির্বাচন করে নাই কিংবা রাজনীতিটা করে নাই। ওনারা ভর একদম। করেছেন কিন্তু সাধারণ জনগণ, সাধারণ ভোটারের উপর। ওনার কথা হইতেছে গিয়ে উপজেলা নির্বাচন হোক, মেম্বারের নির্বাচন হোক, চেয়ারম্যানের নির্বাচন হোক, আমার তো কোনো পক্ষ নেওয়ার দরকার নাই। কারণ দিন শেষে যারা প্রতিপক্ষ থাকবে ওরাও আমাকে দিন শেষে ভোট দিবে, যারা নির্বাচিত হবে তারাও আমাকে ভোট দিবে। তো এখানে যদি আমি ফেভারিটস পিক করতে যাই, আমি তো জানি আমার এখানে কিছুটা হলো তো সেন্স আছে, who are involved in illegal trade, illegal tenders or illegal, এটাকে কি বলবো, চাঁদাবাজি। আলহামদুলিল্লাহ, লিস্ট আমি যাদেরকে নিয়ে স্টেজে উঠি, স্টেজে বসি, আমার দৃঢ় বিশ্বাস তারা আমার এই বিশ্বাসটাকে নষ্ট করবে না। তারপরে অনেকে Wow. আছে, আমি জানি, আমি যে জানি না সেটা না। আপনার এই টক শোর মাধ্যমে আমি শুধু একটাই বার্তা দিতে চাই, আপনারা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, বিভিন্ন 21 ইউনিয়নে কাজ করছেন, আমি আপনাদের ভালো ছাড়া আর কিছুই কখনোই চাইনি। এবং একইভাবে আমি একটাই কথা বলবো, জনগণের ভালো ছাড়া যদি আপনারা অন্য কিছু চান কিংবা জনগণের আপনাদের দ্বারা যদি কখনো কোনো ক্ষতি হয়, সবার আগে আমার হাত আপনাদের কাছ থেকে কিন্তু সরে যাবে। কারণ দিন শেষে এইটার পবিত্র আমানত, মানুষদের যে পবিত্র আমানত, সেটা রক্ষা করার গুরু দায়িত্ব একজন জনপ্রতিনিধির। আমার কর্মী গেলে কর্মী আসবে, কিন্তু আমার জনগণের বিশ্বাস একবার উঠে গেলে সেটা আর ফেরত আনা খুব ডিফিকাল্ট। Wow. গুড গুড। অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাই। কি পরিমাণ দর্শকের প্রশ্ন! আমার আরেকটা হাতে মোবাইল, আমি কোনো প্রশ্ন নিতে পারছি না, কারণ প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রশ্ন আছে। মানে এত পরিমাণ প্রশ্ন। আমি এই ফাঁকে একটু প্রশ্নকর্তা যিনি যুক্ত হয়েছেন, শাহিন রাজা টিটু, রিপোর্টার্স ক্লাবের যিনি সভাপতি এবং স্টার টিভিতে যিনি কাজ করেন, মানে স্টার টিভির যিনি সম্পাদক, শাহিন রাজা টিটুর কাছে আসতে চাই। টিটু, যদি স্পেসিফিকলি কোনো প্রশ্ন থাকে আজকের অতিথির কাছে। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের সম্পাদক এবং আমন্ত্রিত অতিথি এবং যারা দেখছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রশ্ন আসলে অনেক চলে আসছে আপনার কথার ভিতর। আমি একজন জাতীয় সংসদ সদস্য, অবশ্যই ওই এলাকার অভিভাবক। আপনাকে যদি জনগণ নির্বাচিত করেন, আপনি নিজের দলের মানে দলীয় রাজনীতির বাইরে থেকে সংসদে গিয়ে কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারবেন এবং নবীনগরের জন্য আপনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে কতটুকু উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে আপনি মনে করেন? 1 নাম্বার। 2 নাম্বার হলো, আমরা আপনাকে যদি জনগণ নির্বাচিত করে, আপনার এমন কোনো পরিকল্পনা আছে কিনা যা 100 দিনের একটা পরিকল্পনা, যে এই পরিকল্পনার মাধ্যমে জনগণের আপনি যে বলছেন যে তাদের বিশ্বাসটা নষ্ট হয়ে গেলে আমি রাজনীতি আর করতে পারবো না, তাদের বিশ্বাস অর্জনের প্রথম 100 দিনের কোনো পরিকল্পনা আছে কিনা যদি জানাবেন। আমি কোনো 30 ডেজ, 60 ডেজ কিংবা 100 ডেজ প্ল্যান বলবো না। এগুলো আমার কাছে মার্কেটিং গেমিক ছাড়া আর কিছুই মনে হয় না। আমাদের একটা প্ল্যান নিয়ে নামতে হবে, দ্যাটস আ 5-year প্ল্যান। এবং সেই 5-year প্ল্যানের মধ্যে আমি যেই জিনিসগুলো বলেছি, আমার পেট প্রজেক্টস কিংবা আমার প্রজেক্টস যেগুলো আমি ইমপ্লিমেন্ট করতে চাই যদি আমি নির্বাচিত হতে পারি, আমার সেগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। মেনটেনেন্স কাজ, স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থান, এগুলো তো হতেই থাকবে। এগুলো গ্র্যাজুয়াল পার্ট অফ দ্য প্রসেস, পার্ট অফ ডেভেলপমেন্ট। বাট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট নীতি হবে ফ্রম ডে ওয়ান, ওয়ান্স এগেন, জিরো টলারেন্স টুয়ার্ডস ভায়োলেন্স, জিরো টলারেন্স টুয়ার্ডস হার্টিং দ্য মাইনরিটিস। অনেক কাহিনী দেখেছি আমি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, অনেক সময় নীরবে চোখের পানি ফেলেছি। তো কাজে মানুষকে কোনোভাবে অন্যায়ের ভোগান্তি যে করছে, যে সাফারিং করছে, এটাকে হতে দেওয়া যাবে না। এবং যদি হয়, যদি কেউ করেন, করতে পারবেন, কিন্তু এটা একদম ন্যায্য বিচার হবে ইনশাআল্লাহ। এটা ডে ওয়ান থেকে করতে হবে। বাকিগুলো স্টেপ বাই স্টেপ। আমার অভিভাবক যারা আছেন, মিডিয়ায় সাংবাদিক ভাই ও বোনেরা যারা আছেন,
আমাদের যারা এলাকার অভিভাবকরা আছেন আপনাদের সাথে কথা বলে আপনাদের কি চয়েস থাকে সেগুলো নিয়ে ডিসকাশনের মাধ্যমে কোনটা আপনাদের জন্য প্রায়োরিটি আপনাদের কথা এবং আপনাদের অ্যাডভাইস অনুযায়ী আমার করতে হবে। আমি যেটা আপনাদের মাথার উপর কিংবা আপনাদের এলাকায় চাপায় দেব সেটা তো ঠিক হবে না। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। আর দ্বিতীয়ত ইনশাল্লাহ 12 তারিখটা পার হোক, তো তারপর যদি আল্লাহর হুকুম হয়, মানুষের ভোট এবং সহযোগিতা ভালোবাসা থাকে, then it will be great. Then we have more time to work. আর তাছাড়া আমরা সবাই জানি আমার রুটস কোথায়, আমার রাজনৈতিক দিক নির্দেশনা প্রিন্সিপাল কোথা থেকে এসেছে। আমার দিক নির্দেশনা এসেছে আমার বাবার থেকে, আমার দিক নির্দেশনা এসেছে বেগম খালেদা জিয়া থেকে, আমার দিক নির্দেশনা এসেছে জনাব তারেক রহমানের থেকে। আমি যেখানেই থাকি আমরা সবাই জানি দিন শেষে how this story will end, ইনশাআল্লাহ। নাজমুল ভাই, এত প্রশ্ন, মানে আমি জানি যে দর্শকরা হয়তো আমার কাছে প্রশ্নগুলি দিচ্ছেন আপনাকে দেওয়ার জন্য, কিন্তু আমি তো প্রশ্ন নিতে পারছি না, কারণ আমি বললাম যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রশ্ন করছে এবং প্রশ্নগুলি নিচের দিকে চলে যাচ্ছে। এর মধ্যে থেকে আমি 3টি প্রশ্ন আমার মাথায় নিয়েছি, 3টি গণমাধ্যম কর্মীদের প্রশ্ন। আমি যেহেতু গণমাধ্যম কর্মী, শুরুতে আমি একটু গণমাধ্যম কর্মীদের পেপার দিতে চাই। প্রেফারেন্স থাকবে, শিওর। প্রথম প্রশ্নটি করেছেন একজন নারী সাংবাদিক, যিনি একসময় এখানে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করে পরাজিত হয়েছেন, পুতুল বেগম। তার প্রশ্নটি হচ্ছে, আপনি যে বিভিন্ন নির্বাচনী জনসভায় একটি কমিটমেন্ট দিচ্ছেন যে আপনি নির্বাচিত হতে পারলে প্রতিটি ইউনিয়ন থেকে আপনি নিজের টাকায় ব্যক্তিগত অর্থায়নে জি বিদেশে যে তরুণ যুবক বেকার পাঠাবেন, সেই অর্থের উৎসটা কিভাবে আপনি সংগ্রহ করবেন, সেই অর্থ কোথায় পাবেন, এটি যদি পরিষ্কার করেন এবং এটি আদৌ সম্ভব কিনা, নাম্বার 1। নাম্বার 2, বিবি নিউজের সম্পাদক একজন, তার নাম মাহবুব মুর্শেদ। তার প্রশ্ন হচ্ছে, আপনি এমপি নির্বাচিত হলে নবীনগরে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাবে, এক্ষেত্রে আপনি কিভাবে সেগুলো নিয়ন্ত্রণ করবেন? যদিও আপনি কিছুক্ষণ আগে একটি স্ট্রং বক্তব্য দিয়েছেন এই বিষয়ে, এরপর তিনি প্রশ্নটি করেছেন। আরেকজন প্রশ্ন করেছেন ঢাকা থেকে, তিনি চ্যানেল এস টিভিতে কাজ করছেন, নবীনগরে একসময় আমার খুবই স্নেহধন্য ছিল, তার নাম মোহাম্মদ বাবর। তার প্রশ্নটি হচ্ছে, স্বাধীনতা বিরোধী শক্তি জামাতে ইসলাম যখন বিএনপির বিরুদ্ধে বর্তমানে শক্ত একটি অবস্থান নিয়ে নির্বাচনী লড়াইয়ের মাঠে নেমেছেন, ঠিক সেই সময়ে আপনি আপনার নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কেন বিদ্রোহী তথা স্বতন্ত্র প্রার্থী হলেন? 3টি প্রশ্ন। আমার মনে হয় নাম্বার 2, নাম্বার 3 আমি অলরেডি আগে অ্যান্সার করেছি। দ্যাট ইজ এস টিভির যেটা, আই থিঙ্ক উনি আমার কথাগুলো যদি ফলো করে থাকেন উনি শুনবেন আমি কেন নির্বাচনে নেমেছি। I'm here for the people of Nobinagar and for the people who have sacrificed their career in the line of Bangladesh Nationalist Party. আমরা সবাই জানি এখনো সেই 400-র উপরে আসামি আছে যারা টাইম টু টাইম গিয়ে হাজিরা দিয়ে আসছেন। এই কেসগুলো, গায়েবী মামলাগুলো এখনো শেষ হয়নি। তা আমি তাদের জন্য এসেছি। আমরা যারা নবীনগরের মানুষ 5ই অগস্টের আগে পরে ইনসাফ পাইনি, আমি তাদের জন্য দাঁড়িয়েছি। আমি আগামী দিনে শান্তির নবীনগরের জন্য দাঁড়িয়েছি। ইটস আ কমিটমেন্ট, ইটস আ প্রমিস। অ্যান্ড নাম্বার 2, আরেকজন ভাই যেটা বললেন যে হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড ওয়ান, সরি আমি একটু করছি। ওর নাম হচ্ছে মাহবুব মুর্শেদ। সেকেন্ড কোশ্চেন যেটা, তিনি বলেছিলেন যে আপনি নির্বাচিত হলে নবীনগরের সন্ত্রাসী এবং চাঁদাবাজির ঘটনা বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনি সেগুলো নিয়ন্ত্রণ কিভাবে করবেন? স্পেসিফিক্যালি আমি হলেই নাকি অন্য কেউ হলেও? এটা আপনার কথা সে বলেছে, আপনি এমপি নির্বাচিত হলে এরকম। ওনার কাছে যদি কোনো সোর্স থাকে যে আমি হলে এই জায়গা থেকে আপনার হিট গুলো হবে টুয়ার্ডস ডিস্টেবিলাইজিং দ্য সোসাইটি, আমার জন্য আরো ভালো হবে, ওনার অ্যাডভাইস অনুযায়ী আমি তাহলে কাজ করতে পারবো। বাট লাইক আই সেড, জিরো টলারেন্স। আমার ডানে কে আছে, আমার বামে কে আছে, আমার ভাইকে, আমার ছেলেকে, ইট ডাজ নট ম্যাটার। আমার একটি প্রশ্ন দিয়ে আমি আবার সেটা হচ্ছে, আপনি আরেকজন আপা যে আছেন ম্যাডাম আমাকে একটা প্রশ্ন করেছে আমার টাকার উৎসর ব্যাপারে। দেখুন, আপনারা সবাই জানেন আমার বাবা 2001, 2, 3 আমরা কিন্তু সিআইপি ছিলাম, আমার আম্মা কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন।
আমাদের গার্মেন্টস বিজনেস আছে, টুকিটাকি এখনো চলছে আমাদের, আলহামদুলিল্লাহ। 3 বেলা হালাল ওয়েতে রুজি রোজগার করে খেতে পারি। আমি আশা করি ধরেন 5 লাখ টাকা করেও যদি হয় 200টা গ্রাম, তো 200 গ্রামও যদি আমি ধরি 5 লাখ টাকা করেও যদি হয় 10 কোটি টাকা, কথার কথা, একটা বলপার্ক ফিগার। তো আশা করি আমার সেই ক্যাপাসিটি আছে 5 বছরে। আমি তো এটা একবারে দিব না, 1 বছরে। তো আই গিভ এনাফ ট্যাক্স, মাই মানি ইজ হোয়াইট। 5 বছর পর তো আবার জনগণের কাতারে এসে দাঁড়িয়ে কথা বলতে হবে, অ্যান্ড মাই ট্যাক্স ফাইল উইল স্পিক ফর ইটসেলফ, ইনশাআল্লাহ। আশা করি এখানে কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি হবে না। চমৎকার। আমার ধারণা পুতুল বেগম তার প্রশ্নের উত্তর পেয়েছেন, বিবি নিউজের মাহবুব মুর্শেদ উত্তর পেয়েছেন এবং সবশেষ ঢাকার যে স্নেহভাজন জি। বাবুল, তিনি তার উত্তর পেয়েছেন। আমরা টিটুর কাছে আসবো, তার আগে সনাতনী সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসেবে আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া 5 তথা নবীনগর উপজেলা অসংখ্য সনাতনী অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করে। আপনি প্রায় প্রতিটি গ্রামে গিয়েছেন গত কয়েকদিনে এবং সেখানে আপনি নিজেও একটি প্রশ্ন বহুবার করেছেন এবং এই সনাতনী সম্প্রদায়ের লোকজন এখানে কিন্তু দীর্ঘদিন যাবত একটি চমৎকার পরিবেশে অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশকে বলা হয় এবং অসাম্প্রদায়িক চেতনার যে মূর্ত প্রতীক যাদেরকে বলা হয়, তার মধ্যে কিন্তু আপনার বাবাও ছিলেন। তিনিও দীর্ঘদিন বহু হিন্দু মানুষের নেতৃত্ব দিয়েছেন, আমি যেটুকু জি। জেনেছি খুব কাছ থেকে। তো সেই জায়গায় আপনিও কিন্তু বিভিন্ন গ্রামে গিয়ে এই প্রশ্নগুলো তুলছেন। হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, সেটি আপনি নিজেও স্বীকার করেছেন এবং টাকা না দিলে কিছু হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদেরকে জি। জুলাই হত্যা মামলায় কিন্তু ঢুকিয়ে দেয়া হয়েছে এবং আপনার খুব কাছের ২-১ জন লোকও আছে। সেটিও আমি জানি। জি। সেই সমস্ত এই বাণিজ্য করা হয়েছে মামলা দিয়ে। এই সমস্ত বিষয়ে আমার প্রশ্নটি হচ্ছে, আপনি এমপি নির্বাচিত হলে, যেটি আপনি বিভিন্ন নির্বাচনী জনসভায় বলেন, এই সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকজন কতটা নিরাপদে বসবাস করতে পারবে এবং আপনি আজকে এরকম লক্ষাধিক মানুষ যে অনুষ্ঠানটি দেখছে, সেই জায়গায় তাদেরকে কতটা আশ্বস্ত করতে পারবেন যে এখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। যদি এ বিষয়ে একটি পরিষ্কার যদি একটা মেসেজ দেন। প্রথমত, বিশেষ করে আমার হিন্দু ভাই ও বোনেরা যারা আছেন, আমার প্রথম কমিটমেন্ট আপনাদের কাছে, আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে লিস্ট নবীনগর উপজেলার মধ্যে মাইনরিটি যে আপনারা নিজেদেরকে বলেন, সেই বলাটা যাতে আর আপনাদের না বলতে হয়, আপনারা সকলে যেন বাংলাদেশের নাগরিক, সমান অধিকারের অধিকারী, সেইভাবে যেন আপনারা চলতে পারেন, সেইভাবে যেন আপনারা সেফ সিকিউরড ফিল করেন, সেটা ইনশিওর করা আমার টপ প্রায়োরিটি। এখন আমি কিভাবে করব সেটা, হাউ উইল আই ডু দ্যাট? এখন পর্যন্ত যতগুলো ইনজাস্টিস হয়েছে, এগুলোর এগেইনস্ট এ স্ট্রিক্ট ক্র্যাকডাউনের মাধ্যমে, স্ট্রিক্ট ক্র্যাকডাউন, যাদের জমি দখল হয়েছে, যাদের বাড়ি দখল হয়েছে, যাদের থেকে টাকা উঠানো হয়েছে, সেটা গ্রাম সালিশের মাধ্যমে হোক, প্রশাসনের মাধ্যমে হোক, অবশ্যই আইনের পারভিউর মধ্যে থেকে, যেভাবেই হোক, আগে 2-4টা জাস্টিস ডেলিভার করা। সেক্ষেত্রে আস্তে আস্তে ওনাদের কনফিডেন্সও বাড়বে, আস্তে আস্তে ওনারাও বিশ্বাস করবেন যে না, এই জুলাই যুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশে আসলেই পা দিয়েছি। যে একটা উচ্ছৃঙ্খল সিচুয়েশন চলেছে ওনাদের জীবনে, কিছুটা স্বস্তি যদি আমি শুরুর থেকে দিতে পারি 1-2টা কাজের মাধ্যমে, তাদের কিছুটা কনফিডেন্স বাড়বে, কিছুটা কষ্ট কমবে। তারা যে সাফারটা 1.5 বছরে করেছে, আমি তো এটা 1.5 মাসে ভুলিয়ে দিতে পারবো না, সময় লাগবে। বাট আমাদের নবীনগরের হিন্দু মুসলমান কমিউনিটির মধ্যে যে হারমোনিটা আছে, সবসময় ছিল, এটা ব্যাক করবে ভেরি সুন থ্রু সাম strict and proper implementation of justice. থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেন, শাহিন রাজা টিটু। ধন্যবাদ আবারও সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে কোনো কোনো দল, আমি দলের নাম প্রকাশ করতে চাই না, নীরবে আপনাকে সমর্থন দিচ্ছে, আপনার পক্ষে কাজ করছে। এখন এই হয়তো রাজনৈতিক আদর্শের সাংঘর্ষিক দল হতে পারে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন এবং এটা
মানে যদি আপনাকে এরকম সমর্থন দিয়ে থাকে কিংবা আপনার জন্য কাজ করে থাকে, কেন করছে? আর আপনি যে অঙ্গীকার করেছেন খুবই আমরা আশ্বস্ত, কিন্তু বাস্তব জীবনে আসলে অঙ্গীকার করাটা তো খুব সহজ। এখন এই অঙ্গীকারের বাস্তবায়নে আপনার কিছু যে বাধা থাকে, ধরেন আইন শৃঙ্খলার অভাবে সেটার বাস্তবায়ন হয় না, অনেক সময় নিজের দায়িত্ববোধের জন্য হয় না, অনেক সময় পরিকল্পনার জন্য হয় না, অনেক সময় নিজেদের ভিতর বিশৃঙ্খলার জন্য এসব অঙ্গীকার বাস্তবায়ন হয় না। আপনি আর যে অঙ্গীকার গুলো আছে এগুলো যদি মূলতই বাস্তবায়ন হয়, তাহলে নবীনগর হয়তো আপনি যে বলেছিলেন যে এই পঞ্চ পাণ্ডবের তাণ্ডব আপনারা দেখেছেন, আবার পাশাপাশি আপনি আমার আব্বা এবং অ্যাডভোকেট আব্দুল লতিফ কাকার এমপি গিরিও দেখেছেন। আমরা কি আসলে ওই দিকে যেতে পারবো? ওয়াই নট? আপনারা পজিটিভ হচ্ছেন না কেন? আমরা তো অনেক নেগেটিভিটির মাধ্যমে, আমরা কি কখনো চিন্তা করেছি 26-এ এরকম একটা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন পাবো? আমরা তো সেই সময় চিন্তা করছিলাম 2040, ভিশন 2040, 2050, অনেক কিছুই শুনতাম। আমরা তো রে অফ লাইট দেখেছি এট দ্য এন্ড অফ দ্য টানেল। ঝড়ের পর রৌদ্র উঠবে এবং আমার বিশ্বাস অবশ্যই ভালো কিছু হবে। আমাদের পজিটিভ থাকতে হবে, বাধা থাকবে। এখন এমপি নিজেই যদি লোক সেট করে থানা থেকে টাকা না খায়, কিংবা এমপি যদি স্বাবলম্বী হয়, এমপি যদি বিভিন্ন তার পাশে 20-25 জন বিভিন্ন প্রজেক্ট দখলবাজি থেকে টাকা না খায়, এই ক্ষেত্রে আই থিঙ্ক একজন এমপি চাইলে এবং একজন ওসি মহোদয় ছেলে আইন শৃঙ্খলা এখানে অন্য কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নাই। আর মোর ইম্পর্টেন্টলি, একটি দল, আপনি কার কথা বলছেন আমি জানি না। আমি সত্যি কথা বলতে আমার বাবাকে দেখেছি, উনি যখন জাতীয় পার্টি থেকেও এমপি ছিলেন, কিংবা 4 দলীয় জোট এবং বিএনপিতেও ম্যাডামের উপদেষ্টা ছিলেন, উনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সকলকে নিয়ে কিন্তু উনি চলছেন। কখনো কাউকে বুঝতেও দেন নাই যে তাদের সাথে আমাদের একটা কম্পিটিশন আছে। কম্পিটিশন মাঠে হয়েছে, আমার দেখা, আই এম শিওর আপনারাও দেখেছেন। আমাদের মধ্যে খাওয়ার টেবিলে একসাথে বসে আমরা খেয়েছি। আমার বাবা যখন ওনার এতিমখানা উদ্বোধন করে, বাদল চাচা এসে কিন্তু ওইটা উদ্বোধন করে দিয়ে গিয়েছিল। তার কয়েকদিন পর কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনও হয়েছে। এই যে আমাদের মধ্যে যে একটা শিষ্টাচার, আমি বিশ্বাস করি আমার মধ্যে এই শিষ্টাচার কিছুটা হলেও আছে। বাবার মতন তো আর রাতারাতি হতে পারবো না, তবে আমি চেষ্টা করছি ওনার আদর্শটাকে ধরে রাখতে, আমাদের নবীনগরের যে পরম্পরা সেটাকে ধরে রাখতে। এখানে কোনো দল বলে কোনো জিনিস নাই। এখন আমি দেখছি পুরো নবীনগরবাসী আমাকে চায় কি চায় না। সেখানে এখন জাতীয় পার্টি থাকতে পারে, বিএনপি থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে। এখন যারা সাপোর্টার আছে, আওয়ামী লীগেরও তো সাপোর্টার আছে, জামাতেরও তো সাপোর্টার আছে। এখন কারা 71-এ বিরোধিতা করেছে, তাদের ফোর ফাদার্সরা করেছে। এখন আওয়ামী লীগ করেছে দেখে সবাইকে আওয়ামী লীগের খারাপ জ্বালাভাবে আপনি সেটা বলবেন? নাকি যারা বাকিরা আওয়ামী লীগের যারা নাকি ভোটার আছে, সাধারণ জনগণ আছে, আপনি কি ওদেরকে বঙ্গোপসাগরে ফালাই দিবেন নাকি? 10% ধরলেও তো 18 কোটি মানুষের মধ্যে প্রায় 2 কোটি আছে, তারা এখন আছে না? তো আপনি কি করবেন? আপনি তো আর জেনোসাইড করবেন না, তাদেরকে আউটকাস্ট করবেন। আপনার তো সবাইকে নিয়েই চলতে হবে এবং মানুষের ভুল শুধরানোর সুযোগ মানুষকে দিতে হবে। আমি সবাইকে অ্যাট্রাক্ট করতে চাই। আমি কোনো পার্টিকে সাইডলাইন করতে চাই না, সেটা যেই হোক। যেহেতু আমরা নবীনগরবাসী, আমরা বাংলাদেশের নাগরিক, আমার সকলকেই প্রয়োজন। আমি সকলের কাছেই যাচ্ছি। স্পেসিফিক কেউ আমার জন্য কাজ করছে না, এটা ভুল কথা। তাপস ভাই, একটি প্রশ্ন বারবার আসছে, সেটি হচ্ছে যে বেকারত্ব নিয়ে। অর্থাৎ নবীনগর সারা বাংলাদেশের বাইরে নয় তো, বাংলাদেশ যেহেতু বেকারত্ব কি পরিমাণ আছে সেটি আমি আপনি আমরা সকলেই জানি। কিন্তু জি, বলা হচ্ছে, অনেকেরই প্রশ্ন সেটি হচ্ছে যে নবীনগরে তেমন কোনো শিল্প কলকারখানা বিগত 54 বছরে গড়ে ওঠেনি। যদিও এখানে জি, এমপি আপনার বাবা সহ যারা ছিলেন তারা জি, বেশিরভাগই কিন্তু খোকন কাকাকে বাদ দিলে সবাই কিন্তু শিল্পপতি ছিলেন। নামের আগে তারা জি, শিল্পপতি জি, শব্দটি ব্যবহার। জি, আপনিও, আমরা মনে করি যেহেতু কিছুক্ষণ আগে আপনি প্রতিটি গ্রাম থেকে আপনার অর্থায়নে একজন বেকার তরুণকে বাইরে পাঠানোর যে চমৎকার একটি উদাহরণই আমি বলব সৃষ্টি হবে।
যেটি আপনি করতে পারেন। ইনশাআল্লাহ। সেই জায়গায় ইনশাআল্লাহ। নবীনগরে বেকারত্ব দূরীকরণে যদি স্পেসিফিকলি কোনো শিল্প কলকারখানা তৈরি করে এখানে কিছু করা যায় এমন কিছু যদি বিষয়ে মেসেজ দেন। পাশাপাশি অনেক নারী ভোটাররা আমাকে লিখছেন যে, "গৌরাঙ্গ দা, আমরা তো ৫৪ বছরে গ্যাস পাই নাই। ভাইজান আমরারে গ্যাস আইনা দিব কিনা?" এটা যদি একটু ক্লিয়ার করেন। এখন কি এটা ভোটারদেরকে লোভ দেখানোর জন্য বলতে হবে যে গ্যাস আমি নিয়ে আসতে পারবো, এরকম কিছু? এটা কিন্তু অন্যায় হয়তোবা হবে, এর আগে প্রতারণা কেউ হবে। হয়তো এটা এরকম ভাবে চিন্তা করে সব নাই। আপনি সব যদি আমি বিষয়টা একটু ক্লিয়ার করেন। আমি একটু ক্লিয়ার দেখেছি করলেই হবে। এই প্রমিসটা সবাই করে, এই যে গ্যাস এনে দিবে, গ্যাস এনে দিবে। গ্যাস আনার সিদ্ধান্তটা কিন্তু একজন এমপির পক্ষে নেওয়া সম্ভব না এককভাবে। আপনারা নিয়মটা জানেন কিরকম। এখন যদি আমার মা বোনরা চান আমি ওনাদের জন্য পিটিশন সাইন করে যদি আমি নির্বাচিত হতে পারি, আমার সংসদে দিতে হবে, জ্বালানি মন্ত্রণালয়ে দিতে হবে। তারপরে সেটা জানালে সচিব এবং মন্ত্রী হয়ে প্রাইম মিনিস্টার হয়ে তারপরে আমার কাছে আসবে, আমি পার্সু করতে পারবো। কিন্তু আমি যদি বলি এখন আপনাদেরকে আমি কালকে গ্যাস এনে দেবো, আমি যদি আজকে এমপি হয়ে যাই, এটা মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না। তবে আপনাদের যদি কমন ডিমান্ড থাকে, আপনাদের গ্যাস প্রয়োজন, সেটার জন্য আমি কাজ করব, আমি চেষ্টা করব সেটা নবীনগরে ডিরেক্ট কানেকশনের মাধ্যমে আনা যায় না কিনা। যেহেতু আমাদের আশেপাশে অনেকগুলো গ্যাস স্কুপ রয়ে গেছে, আমরা যদি এই ফ্যাসিলিটিটা দিতে পারি, আমি বিশ্বাস করি মা বোনদের জন্য অনেক কষ্ট কমে যাবে। কারণ গত ১ মাস সিলিন্ডার গ্যাস দিয়ে তো আমার বাসায়ও রান্না হচ্ছে নবীনগরে। আমি ফিল করি যেটা ১২০০-১৪০০ টাকার দাম, আমার মা বোনরা এটা ২৫০০ টাকা করে কিনছে। সকলেরই তো লিমিটেড টাকা, ওনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝি। আপনাদের তারপরও যেটা একটা চাহিদা, আমি আপনাদের মা বোনদের সাথে স্পেসিফিক্যালি যদি আমি নির্বাচিত হতে পারি, শুধু আপনাদের সাথে পৌরসভা এবং ২১ ইউনিয়নে আপনাদের মহিলা যারা আছেন আপনাদের সাথে কথা বলে প্রয়োজন হলে আমি একটা পিটিশন দেওয়ার চেষ্টা করব যদি আমি আপনাদের নির্বাচিত এমপি হতে পারি ইনশাআল্লাহ। আর তাছাড়া বেকারত্ব ইজ আ ভেরি ভেরি বিগ প্রবলেম, এটা আপনি জানেন গৌরঙ্গদা। তো এইটা নিয়ে ন্যাশনাল লেভেলে আমরা কিছু কাজ করছি এবং বিএনপিও কিছু প্রমিসেস করেছেন। তো সেক্ষেত্রে ন্যাশনালি আমরা কি করতে পারি বেকারত্বের ব্যাপারে সেটা দেখার বিষয়। বাট আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছি, আমি ফ্রিল্যান্সিংটা প্রমোট করতে চাই। বিকজ একটি ছেলের কাছে আজকাল বাসায় কিন্তু একটা কম্পিউটার কিংবা একটা স্মার্টফোন থাকে। সে যদি বেসিক লার্নিং পাইথন কিংবা এনি কাইন্ড অফ এসকিউএল যেসব ল্যাঙ্গুয়েজ গুলো আছে কম্পিউটার প্রোগ্রামিং, এগুলো যদি একটা ৪ থেকে ৬ মাসের কোর্স কিংবা ১ বছরের কোর্স করতে পারে, সেই ফেসিলিটিটা আমি দিতে চাচ্ছি। আপনি আসার সঙ্গে সঙ্গে ওই যে 100 ডে প্ল্যান কিংবা 1 ইয়ার প্ল্যান, এটা তো হবে না। আমি ইনফ্রাস্ট্রাকচার রেডি করে দিতে পারবো আমি যদি এমপি হই ইনশাআল্লাহ। তারা ট্রেনিং নিবে, ২ বছর পর যখন নাকি ট্রেনিং এর পর তারা আগিয়ে যাবেন, তারা যখন ফ্রিল্যান্সিং এ রিমোট ওয়ার্ক ফ্রম হোম কাজগুলো করবেন, আমি প্রিটি শিওর কিছুটা হলেও লাঘব হবে। পুরোপুরি তো হবে না, বাট উই হ্যাভ আ প্ল্যান যে না, আমরা ফ্রিল্যান্সিং প্রমোট করব, আমরা মহিলাদের জন্য নার্সিং স্কুল করব, ভোকেশনাল স্কুল করব। এগুলোর মাধ্যমে আমি শিওর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইউথ এমপ্লয়মেন্ট দুইটা সেক্টরে কিছুটা হলেও লাঘব হবে আনএমপ্লয়মেন্ট ইস্যুটা। সেক্ষেত্রে আপনি ধরেন আরেকটা যেটি আপনার বাবারও স্বপ্ন ছিল, আমার সঙ্গে বহুবার কথা হয়েছে, তিনিও হয়তো সেটি করতে পেরে যেতে পারেননি। সেটি হচ্ছে যে এটি বিশাল আকারে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ যদি আপনি নবীনগরে, যেটি এখানকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি, বিশেষ করে উপজেলা সদর থেকে কোম্পানিগঞ্জ, জি, বিশেষ করে বাঙ্গুরা পর্যন্ত যাওয়ার যে রাস্তার যেকোনো একটি পাশে যদি করা যায়, কোম্পানিগঞ্জ রাস্তার এরকম উপর। একটি জি, পরিকল্পনা আছে কিনা? জি আছে, অবশ্যই আছে। আমি মনে করি বেশ কিছু বড় বড় স্কুলস আছে অলরেডি। আপনার যেমন আমি বিদ্যাকোটে দেখেছি, শিবপুরে দেখেছি, তারপর আমাদের পশ্চিম অঞ্চলের সামগ্রাম স্কুলটাও দেখেছি। আমি মনে করি স্কুল কলেজেসের প্রেমিসেসে ভোকেশনাল ও ট্রেনিং সেন্টার্স ইমপ্লিমেন্ট করা যাবে। এটা নিয়েও আমরা কথা বলেছি। there is a plan, but আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যদি ইনশাল্লাহ আমরা ওই পর্যন্ত যেতে পারি, এটা মাস্ট। বিকজ আমাদের প্রচুর নবীনগরের ছেলেরা কিন্তু র আনস্কিল্ড লেবার হিসেবে বিদেশে যায়। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, মিডল ইস্টের আপনার কাতার, ওমান, কুয়েত, সৌদি,
অনেক জায়গায় আছে। তো আমি বিশ্বাস করি আমরা যদি বেসিক ট্রেনিংটা কিংবা ইন্টারমিডিয়েট ট্রেনিংটা দিতে পারি এইসব স্কুলের মাধ্যমে, তারা ঢাকা শহরেও বিভিন্ন মেকানিক্যাল এখন অনেক গাড়ির কোম্পানি আসতেছে, অ্যাসেম্বলি করতেছে, সেখানেও হাই পেইড জবস করতে পারবে। কিংবা মিডল ইস্ট কিংবা সাউথ ইস্ট এশিয়াও গেলে যদি বেসিক ট্রেনিং কোর্সগুলো ওদের সার্টিফিকেট থাকে এবং লার্নিংটা থাকে, ওনারা গিয়ে কিন্তু ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি একজন ওয়ার্কার যতটুকু পায় সেই ডলারটাও কিন্তু তারা আর্ন করতে পারবে। এই ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে। বাট অফ কোর্স এই প্ল্যানগুলোর জন্য আপনারা যারা সাংবাদিক আছেন, আমার অভিভাবকরা যারা নবীনগরে আছেন, যদি আমি সেই পর্যায়ে ইনশাআল্লাহ যেতে পারি, আপনাদের সাথে কথা বলেই প্রায়োরিটি বেসিস আমি করব। আপনি জানেন যে একটি গণতন্ত্রের যে অথবা একটি পূর্ব শর্ত বলা হয়, মানে ডেভেলপের মানে উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে যোগাযোগ কিংবা বিদ্যুৎ। এই দুটি ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে আছি। বিশেষ করে এখন জি। যেহেতু উইন্টার সিজন, শীতের সিজন, আপনি হয়তো সেভাবে বুঝতে পারছেন না। বাট নির্বাচনটি যদি গরম মৌসুমে হতো তাহলে বুঝতে পারতেন যে নবীনগরবাসী বিদ্যুতের কি ভয়াবহ সমস্যায় থাকে। সেক্ষেত্রে আপনি গত মাসখানেক যাবৎ যেভাবে ঘুরছেন প্রতিটি গ্রামে, প্রতিটি এলাকায় এবং আপনার প্রতিটি বক্তব্য আমরা শুনছি, সেখানে আপনি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কোথায় কোন ব্রিজ লাগবে, কি লাগবে সেই বিষয়গুলো নিয়ে আপনি খুব প্রতিশ্রুতি দিচ্ছেন। আজকে এই টক শোর মাধ্যমে যেখানে হাজার, হাজার লাখ, লাখ মানুষ দেখছে এটা। আসলে আপনি গত কয়েকদিনের যোগাযোগ ব্যবস্থা যেটি আমাদের প্রয়াত সাংসদ বাদল ভাই কিছুটা করবার চেষ্টা করে দিয়ে গেছেন, সেটিও আবার বন্ধ হয়ে গেছে। যোগাযোগের ক্ষেত্রে আমরা আসলে কতটা পিছিয়েছি যদি স্পেসিফিকলি এই জায়গাটা একটু টাচ করেন এবং বিদ্যুৎ নিয়ে আপনার কোন পরিকল্পনা আছে কিনা? বিশেষ করে উইন্টার সিজনের পরেই যখন আমরা কিছুদিন পর গরম মৌসুমে পড়বো তখন তো আমরা খুব ভয়ানক আমি পরিস্থিতির আগে মধ্যে থাকবো। সেখান থেকে ডেভেলপ আমরা আপনার কোন পরিকল্পনা আমি আছে কিনা? ইলেকট্রিসিটিটা নিয়ে আগে বলি। আমরা কিন্তু এখন we generate enough power. বাংলাদেশ is generating more power than required. এটা কিন্তু a fact. হ্যাঁ, এখন আমাদের দরকার কি? affordable electricity. affordable electricity হলে আমার কুইক রেন্টাল গুলো বন্ধ করে আমার কিন্তু চলে যেতে হবে বেস প্ল্যান্টে। তো বেস প্ল্যান্টে যেতে গেলে ফাইন, সেটাও একটা পর্যায়ে যাবে। যেহেতু অলরেডি আমরা এক্সপেন্সিভ প্রজেক্ট করে রেখেছি। রূপপুর আমরা করেছি, তারপরে আমরা সুন্দরবনে করেছি, আমরা মাতারবাড়ি করেছি। এগুলোর সাপোর্ট তো আছেই। আমরা হাইড্রো ইলেকট্রিসিটির জন্য আপনার কিন্তু নেপালের সাথে এগ্রিমেন্ট সাইন করেছি। ইন্ডিয়া থেকেও বেশ কিছু পদ্ধতিতে আমরা ইলেকট্রিসিটি নিয়ে আসতেছি। আমাদের মেইন যে প্রবলেমটা ইলেকট্রিসিটিতে, ইটস নট দ্য জেনারেশন, এটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন। আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা হচ্ছে গিয়ে সবচেয়ে দুর্বল। এটা নিয়ে ন্যাশনাল লেভেলে কোনো প্রপার প্ল্যান এন্ড ইমপ্লিমেন্টেশন যদি না হয়, এটার জন্য কিন্তু আমরা পুরো বাংলাদেশ স্পেশালি রুরাল সেক্টর অনেক সাফার করব। আর রুরাল সেক্টর সাফার করা মানে কি 70% অফ দ্য পপুলেশন, বিকজ এখানে আমার কৃষক ভাইয়েরা আছেন। সময় মতন তারা পানি না দিতে পারলে ফসল ঠিক মতন হবে না। আমরা এইসব ব্যাপারগুলো নিয়ে যখন আমরা কথা বলি, রাউন্ড টেবিলে বসে আমরা ফ্রেন্ড সার্কেলস কিংবা আমাদের পলিটিক্যাল সোসাইটিতে যখন বসে এগুলো নিয়ে আমরা কথা বলি, এখানে গভর্নমেন্টের গুড ইন্টেনশন থাকতে হবে। নেক্সট যে ক্ষমতায় আসবো কিংবা আসবেন, তাদের সদিচ্ছা থাকতে হবে। আমার কৃষককে আগে বাঁচাইতে হবে। কৃষককে বাঁচাইতে হলে আমার তাকে প্রপার প্রাইসে ইলেকট্রিসিটি দিতে হবে, সার দিতে হবে, তাকে সফট লোন দিতে হবে, যেটা অলমোস্ট নেক্সট টু নাথিং কস্টে। একটা কৃষক ভাইয়ের কত কষ্ট আপনি দেখছেন তো। কাউকে এই যে আমাদের যে গ্রামের জমিগুলো আছে, যেই টাকা ওরা বলে একটা কৃষককে দেয়, কে যাবে খেতে কাজ করতে? সবাই তো একটা অটো নিয়ে যদি সারাদিন চালায় তার থেকে বেশি আর্ন করছে। তো কৃষকদেরকে এনাফ প্রিভিলেজ দিতে হবে। এটা অন্য আরেকটা টপিক, বাট ইলেকট্রিসিটি যেহেতু আসছে আমার এটা মাথায় চলে আসছে। আই এম সরি, আই ডিভিয়েটেড। বাট হ্যাঁ, ইলেকট্রিসিটিটা ইজ আ ন্যাশনাল ইস্যু। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যদি ঠিক না হয়, আপনার যত জেনারেশন ক্যাপাসিটি কালকে 50,000 মেগাওয়াট হইলেও কোনো লাভ নেই। এটা ন্যাশনাল লেভেল থেকে হয়ে আসতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে আপনি বলছিলেন ইয়ের কথাটা, যোগাযোগ ব্যবস্থা। আপনি বিভিন্ন গ্রামে, যোগাযোগ গ্রামে ব্যবস্থা। গিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। এটা আপনি জানেন কসবা এবং বাঞ্ছারামপুর আমাদের পার্শ্ববর্তী যেটা দেখা যায়, ওরা কিন্তু হাইল্যান্ড। এখন হাইল্যান্ডের বেনিফিটটা কি?
হাইল্যান্ডের বেনিফিটটা হইতেছে গিয়ে আপনার ওইখানে কিন্তু বালু ভরাটও করতে হয় না, মাটিও ফালাইতে হয় না। মাটি যেমনি আছে ব্রিক সয়েলিং করে পিচ ঢালাই দিলেই আপনার রাস্তাটা হয়ে যাচ্ছে। নবীনগরটা ভাস্ট অ্যান্ড লো ল্যান্ডে কিন্তু ভরা, দ্য হোল থিং। আমি দেখেছি আমার বাবাকে 86 থেকে, আমি তার মনে নাই, তবে 91 থেকে তো আমি জিনিস বুঝি। ওনারা কিন্তু প্রচুর মাটির কাজ করেছে। আজকে যে আলমনগরের যে রাস্তাগুলো আপনারা দেখতেছেন, এগুলোর মাটির কাজ কিন্তু হয়েছে দ্য হোল টাইম, আব্বার আমল থেকে আমরা দেখেছি। তারপরে এই যে আপনার রসুলপুর যাইতে যে ব্রিজ গুলা, আব্বা একটা কিন্তু এমব্যাঙ্কমেন্টের চিন্তাও করে কিন্তু এই 11টা ব্রিজ করছিলেন সে সময়। তারপর রাস্তা কিন্তু অনেকদিন হয় নাই, প্রায় 10 বছর পড়েছিল, পরে গিয়ে আমরা কিন্তু রাস্তাটা পেয়েছি। আমাদের লো ল্যান্ড থাকার কারণে প্রচুর রাস্তা, লট অফ রাস্তা, মানে আমাদের কিন্তু আমরা করতে পারিনি। আজকে কিন্তু সাহেবনগর গিয়ে আসলাম, বিশ্বাস করেন ওইদিন গোপালপুর থেকে আলিয়াবাদ হয়ে আমাদের বিএনপি প্রতিনিধির বাসার সামনে দিয়ে আসছি, মানে আমার কোমরটা একদম ব্যথা হয়ে গেছে। আমি জানি না এই বয়সে ওনারা কিভাবে কষ্ট করে গাড়ি দিয়ে ওই রাস্তার থেকে উনি বাইরে। তো এই জিনিসগুলো দেখলে যারা মা বোনরা আছেন, বয়স্করা আছেন, আমি ওনাদের জন্য ফিল করি যে আসলে ওনাদের অনেক কষ্ট। আর এত ধুলা, মানে আমি রাতারাতি আপনাদেরকে, আমার কাছে কোনো জাদু মন্ত্র নাই, আমি এগুলো ঠিক করে দিতে পারবো। সরকারি বরাদ্দ এবং লবে, সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে গিয়ে লবে। বাংলাদেশে সবকিছু লবিং এর মাধ্যমে অ্যারেঞ্জ করতে হয়। আপনি ভালো কোনো প্রজেক্ট আনতে চাবেন, আপনার সেই কানেকশন থাকতে হবে। আমি বিশ্বাস করি আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারি, দিন শেষে এসব কাজ আনা যাবে। বাট এগেন, আপনারা সাংবাদিকরা যারা আছেন, আপনারাই জনগণের বিবেক, আমাদের বিবেক। আপনারা আমাদের চোখ, আমাদের কান, আমাদের মুখ। আমাকে বলবেন একটা পর্যায়ে যদি আমি যেতে পারি, আপনাদের গাইডেন্স ছাড়া, আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো কিছু সাকসেসফুলি করতেও পারবো না, ইমপ্লিমেন্টেশনও হবে না। 5 বছর পর আমাকে আর আপনারা নবীনগরে যাবেন না। শাহিন রেজা টিটু, another question. ধন্যবাদ তাপস ভাই। আমরা সম্প্রতি একটা বিষয় নিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি, অতীতেও কয়েকটা নির্বাচন দেখেছি, 91, 96, 2001, 2008। আমরা এই 4টা নির্বাচনকে মোটামুটি ফ্রি অ্যান্ড ফেয়ার বলতে পারি। কিন্তু বর্তমানে নবীনগরে দেখা যাচ্ছে এক প্রার্থীর ব্যানার, পোস্টার, ফেস্টুন ছেঁড়াছড়ির যে অস্বাস্থ্যকর সংস্কৃতি গড়ে উঠেছে, তা মোটেও নবীনগরের রাজনীতির জন্য ইতিবাচক নয়। দুঃখজনক বিষয় হলো, এই ঘটনার দায় কেউ নিতে চাচ্ছে না, বরং এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে। আপনি বিষয়টিকে কিভাবে নেবেন? আর 2 নাম্বার, আপনি যদি বিজয়ী হন, বিজিত প্রার্থীদের মতামতকে কতটুকু গুরুত্ব দিবেন? ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার পাল্টা প্রশ্ন হচ্ছে গিয়ে, আপনি কি ব্যানার গুলা খালি পুরানোই দেখছেন, আর কিছু পুরানো দেখেন নাই? নাম্বার 1। নাম্বার 2, আপনি গতকাল রাত্রে তো একটা ভিডিও দেখেছেন যে আমার ব্যানার একজন ফেসবুকে পুরোচ্ছে এবং বলছে পারলে ব্লা ব্লা ব্লা, ওইটা করো তোমরা কিছু। তো আমরা সবাই জানি সে কার ভাই, জানি না। আমি মুখ ফসকে এখন কিছু বলতে চাই না। দিন শেষে সকলেই আমাদের, কেউ পথভ্রষ্ট হয়ে আছেন, কেউ অন্য দুনিয়ায় আছেন, বাট আমাদের সকলকে নিয়েই কাজ করতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহ যেন সকলকে হেদায়েত করেন। এবং আপনারা জানেন রাজনীতিকে কেন্দ্র করে অনেক সময় অনেকে ছিঁড়াছিঁড়ি করতে পারে। আমারও ব্যানার অনেক ছিঁড়ে ফেলে দিয়েছে মাঝি কারার মতন জায়গায়। আপনারা 5 পাণ্ডবের কথা বলতেছেন, আমার 2 পাণ্ডব তো ওখানেও আছে, তাই না? তো ওইখানে আমার ব্যানার ছিঁড়া ফালাই দিতেছে, তো আমি বলছি ফেলে দেখ, অসুবিধা নাই। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে, তাও এনভায়রনমেন্টটা যেন হেলদি থাকে, পাবলিক প্রপার্টি যেন ড্যামেজ না হয়। পোস্টার ব্যানার ছেড়া এক জিনিস, আর অফিস, বাসা বাড়িতে আগুন দেওয়া হয়েছে ডিফারেন্ট চ্যাপ্টার। এটা কিন্তু ক্রিমিনাল অ্যাক্ট, আর্সন, এটার কিন্তু কঠোর ফৌজদারি অপরাধ। আমি বলবো সকলে যেন
সহনশীলভাবে রাজনীতিটা করেন। এবং আজকাল মানুষ এত বোকা না। মানুষ আমার থেকে অনেক সময় সাংবাদিকদের থেকে ঘরের মানুষ আরো বেশি বড় সাংবাদিক। ওরা বেশি এনালিসিস করে আপনার আমার থেকে। আমার বিশ্বাস ওনারা সবকিছু দেখছেন, সবকিছু বুঝছেন এবং 12 তারিখে এইটার উচিত জবাব তারা ব্যালটের মাধ্যমে দিবেন ইনশাআল্লাহ। তাপস ভাই, ইদানিং আমি আপনার প্রতিটি জনসভার যে বক্তব্যগুলো আমি খুব অবজার্ভ করি, সেখানে আপনি প্রায়ই বলেন কথাগুলো। প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেন যে নির্বাচনের আগে আপনার কর্মীদেরকে ঘর থেকে তুলে নেওয়া হবে, কিংবা প্রশাসন দিয়ে 12 তারিখ ভোট কেটে আপনাকে পরাজিত করা হবে। আসলে এসব অভিযোগের ভিত্তি কতটা, এ নিয়েও কিন্তু নানান প্রশ্ন। এটা কি আসলে অনেকটা ধরেন প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য এগুলো বলছেন? আবার তালিকা নিয়ে ঘোরাঘুরি হচ্ছে, তালিকা দিয়ে দীক্ষা নেওয়া হবে, এসব অভিযোগ আপনি করছেন। আসলে এই অভিযোগগুলি কতটা সত্য? আজকে আপনাকে এগুলি স্পেসিফিকলি বলতে হবে। এগুলি কি আসলে এই যে প্রতিপক্ষকে একটু চাপায় রাখা, দমন রাখা এরকম? নাকি রিয়েলিটি আছে? আপনারা আপনারা কিন্তু প্রায় 3 ডেকেডের আপনাদের এক্সপেরিয়েন্স আছে ইন জার্নালিজম। কে চাপা মারতেছে আর কে সত্যি কথা বলতেছে কিংবা ইনভেস্টিগেটিভ জার্নালিজম কি, আপনাদের 2 জনকে কিন্তু শিখাইতে হবে না। আপনারা বরঞ্চ আমার মতো 10 জনকে শিখাইতে পারবেন। আমি যে কথাগুলো বলছি, ভিত্তি না থাকলে মানুষ এই কথাগুলো বারবার তুলতো না। আপনারা আমাকে বলতে হবে না। আপনারা বিভিন্ন ইউনিয়নে যান। সাধারণ কর্মী হিসেবে যান, মাস্ক লাগায় যান, টুপি লাগায় যান। অনেকভাবে যাওয়া যায় না? যে কথা বলেন, আপনারাই শুনবেন যে 12 তারিখের পর তো আমরাই থাকবো এবং লিস্ট করে তুলে নেওয়া হচ্ছে। এত আর্মি পুলিশ ডিপ্লয় হবে, যা বুঝতেছই তো কেন। আমরা কিন্তু দরজা লক করে ঠিকই কেটে ফেলবো। আমার কথা হচ্ছে, আমি বলিনি যে কোনো স্পেসিফিক লিডার বলছেন, কিন্তু সবারই তো চেইন অফ কমান্ড থাকে এবং তারা যেই লেভেলে একই শ্রেণী তো একই কথা বলতে পারে না। তবে হ্যাঁ, আমাদের কাছে কিছু রেকর্ডিংস আছে। এটা 12 তারিখের আগে হোক আর পরে হোক, অবশ্যই আমরা জনগণের সম্মুখীনে নিয়ে আসব, যেখানে কিছু sensitive people in sensitive positions have said 12 তারিখের পর দেখে নিবে। তো হ্যাঁ, আমি বিশ্বাস করি কিছু জিনিস সাইলেন্ট থেকে 12 তারিখে জবাব দেওয়াটা হবে বেস্ট চয়েস। নির্বাচন নিয়েও আপনি দেখলাম বেশ কয়েকটা জনসভায় বললেন যে আমি ইদানিং নির্বাচনের চক্রান্ত দেখছি। অর্থাৎ আপনি এই চক্রান্ত বলতে কি বোঝাচ্ছেন? নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়া নিয়ে, মানে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর প্রশাসনের কোনো বিষয় নিয়ে কি আপনি কিছু বোঝাতে চাচ্ছেন? কিন্তু এই কথাটা আপনি বহুবার বলেছেন যে নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে, চক্রান্তকারীদের কাছ থেকে আমার ভোটাররা আপনারা সাবধান থাকবেন। আসলে এটা কি বোঝাতে চেয়েছেন? নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, ভোটারদেরকে ভয় দেখাতে যেসব চক্রান্ত করছে সেসবের কথা বলেছি। আমার বিশ্বাস এতগুলি তাজা রক্ত, বিশেষ করে তরুণদের, শিশু বাচ্চাদের, ছোট ছোট 6 বছর 5 বছরের বাচ্চাদের, যারা ঘরে বসে থেকেও গুলিতে শিকার হয়েছে, শহীদ হয়েছে, এত কিছুর পরও প্রশাসন 2026 সালে এসে একটি ফ্যাব্রিকেটেড একটা স্টেজ নির্বাচন করবে, এটা আমার বিশ্বাস করতে ইচ্ছে হয় না। আমি 100% শিওর প্রফেসর ইউনূস মহোদয়, আমাদের চিফ অ্যাডভাইজার, এবং এখানে ওয়াকার সাহেব আছেন, আমাদের জেনারেল অ্যান্ড চিফ অফ স্টাফ, তো এবং পুলিশ প্রশাসনের ভাইরা, আমি দেখেছি ওনারা যথেষ্ট আন্তরিক এবং কোঅপারেটিভ, এবং ডিসি থেকে শুরু করে জনপ্রশাসনেও যারা আছে যথেষ্ট আন্তরিক। আমার দৃঢ় বিশ্বাস, আর যাই হোক না হোক, এবার ব্যালট স্টাফিং, let it be from prejudiced polling agents or party fanatics, এগুলো কোনো কিছু হওয়ার এবার সুযোগ নাই ইনশাআল্লাহ। ৩টি বিষয়ের উপর ছোট্ট করে একটু উত্তর দিবেন। ৩টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে মাদক, যেটি বলা হয় যে নবীনগরের প্রায় সব গ্রামগুলোতেই মাদক এখন একদম সয়লাব। পুলিশ তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলে যে মাদক তো নির্মূল করা সম্ভব না, নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু নিয়ন্ত্রণ বাস্তব করা ক্ষেত্রে সম্ভব। দেখা যায় যে Right. সেটিও হচ্ছে না, কারণ তাদের সেই নানান সমস্যা আছে। তাদের বিরুদ্ধে নেতিবাচক নানান ধরনের অভিযোগ আছে যে পুলিশ মাদকের সঙ্গে কোনো ক্ষেত্রে জড়িত থাকে, এমন অভিযোগও পাওয়া যায়।
আর সন্ত্রাস নিয়ে তো কিছুক্ষণ আগে বলছেন, সেটি নিয়েও যদি বলতে চান। আর যেটি নিয়ে অনেকের প্রশ্ন, বালু সিন্ডিকেট। আপনি গতকালই বোধহয় কোনো একটি জায়গায় বলেছেন যে অবৈধ বালু মহাল আপনি কোনোভাবে নির্বাচিত হলে সেটি চলতে দেবেন না। সেটি না। নবীনগরের মতো জায়গায় কি আদৌ সম্ভব, যেখানে 9 কোটি টাকার টেন্ডার 1 বছর পরে 72 কোটি টাকায় পরিণত হয়? এরকম একটি লাভজনক ব্যবসায় যাদেরকে আপনি দূর করতে চাচ্ছেন বা দূরে রাখতে চাচ্ছেন, তারা কি আপনাকে এমপি হতে আদৌ দেবে? এই বালু, মাদক এবং সন্ত্রাস, তিনটি নিয়ে যদি আপনি আবারও যদি একটু স্পেসিফিকলি আজকে বলেন যে কি করতে চাচ্ছেন আপনারা এই 3 বিষয় নিয়ে। আচ্ছা, এটা কি আপনাদের লাস্ট কোয়েশ্চেন? আমার যদি কিছু মনে না করেন। হ্যাঁ, হয়তো এই আর তিনটা। একটা বা দুটো থাকতে পারে। জি। আচ্ছা, আচ্ছা। ফার্স্ট অফ অল, মাদক ইটস আ বিগ প্রবলেম, নট জাস্ট আমার নবীনগরে, বাট আমার সবগুলি উপজেলাতে এবং পুরো ওয়ার্ল্ড, বিশ্বে। এটাকে নির্মূল করতে হলে আপনার জনপ্রতিনিধি, জনগণ, পুলিশ প্রশাসন, শিক্ষক, বাসার অভিভাবক সবাইকে কিন্তু একসাথে কাজ করতে হবে। আমি আবারও বলছি, সব সমস্যা আপনি ওভারনাইট শেষ করতে পারবেন না। আপনাদের অ্যাডভাইস নিয়েই, এটা একটা ক্যান্সার সোসাইটির জন্য। যে করে শুধু সে ধ্বংস হয় না, সে সমাজটাকে ধ্বংস করে, তার বাবা মা, তার স্ত্রী সন্তানের লাইফটাও ধ্বংস করে। এভরিবডি ইজ আ লুজার হিয়ার। তো এটাকে কিভাবে ঠেকাবেন? এটা অলসো বিগ ট্রানজাকশন ট্রেড, টেকনাফ থেকে তেতুলিয়া। তো কাজে এটাকে থামাতে হলে জয়েন্ট এফোর্ট লাগবে, কো এফোর্ট লাগবে ফ্রম এভরিবডি। এটা না হয় আমি আপনাদের সাথে কথা বলে জিরো টলারেন্স নীতি না হয় আপনি রাখলে, কিন্তু ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? এটা আপনাদের অ্যাডভাইস এবং গাইডেন্স আমাকে লাগবে, যদি আমি আপনাদের নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ। নাম্বার 2 হচ্ছে গিয়ে আপনাদের চাঁদাবাজি, সন্ত্রাসী। এখানে আপনার জিরো টলারেন্স রাখলে আই থিঙ্ক ইটস গুড এনাফ। সার্ভেলেন্স রাখেন, পুলিশ প্রশাসনকে কেউ এসে থানায় যাতে এসে এই থানার ব্যবসা করে, থানার জন্য এসে তো ইয়ে করে থানার, তো ওগুলোর থেকে যদি আপনার কোনো লোক, একজন এমপির যদি কোনো ব্যক্তি ওখানে এই কাজগুলো না করতে পারে এবং ওসি, এসআই সকলে যারা আছেন নির্ভয়ে কাজ করতে পারে, আমার মনে হয় এটা ভেরি ইজিলি ক্যান বি কন্টেইনড। এখন গ্রামে গ্রামে দলাদলি যেটা হয়, সেটা আপনারাও ভালো মতন জানেন কেন হয়। ওইটার উপর কিন্তু করা হাত নেই। তবে হ্যাঁ, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলা স্টপ করা সম্ভব। আর নাম্বার 3, বালুর সিন্ডিকেট। বালুর সিন্ডিকেট আপনিই তো বললেন, যেটা 9 কোটি টাকা ছিল এটা 72 কোটি টাকায় যায় কিভাবে? নিশ্চয়ই এখানে টপ টু বটম এভরিবডি ইজ ইনভলভড। কেউ যদি বলে কালকেই আমি এগুলো সব বন্ধ করে দিব, এই করব, সেই করব, সরকারি ডাক আমি কিভাবে বন্ধ করব? আমি তো বন্ধ করতে পারবো না। ইউ এন্ড আই ডোন্ট হ্যাভ দ্যাট জুরিসডিকশন। একজন এমপি হিসাবে আমি কি করতে পারবো? আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, এই মহলগুলো যাতে উইদাউট প্রপার আপনার হাইড্রোগ্রাফি, উইদাউট প্রপার সার্ভে যাতে না হয়। হাইড্রোগ্রাফিও তারা নাকি আপনার ম্যানিপুলেট করে এগুলো করে ফেলে। ক্যান ইউ ইমাজিন? এটা করার জন্য আপনার সরকারের কর্মচারী যারা আছেন, যারা দায়িত্বে আছেন, এভরিবডি শুড বি ইনভলভড। এটা তো বিশাল বড় একটা সিন্ডিকেট, এবং এটাতে একটা এলাকার একজন না, কয়েকশো লোক একসাথে জড়িত থাকে। তো কাজে আপনি যদি একজন জনপ্রতিনিধি, মেম্বার অফ পার্লামেন্ট হতে পারেন, কিংবা ইনশাল্লাহ আমি যদি কখনো হতে পারি, আমার প্রায়োরিটি থাকবে the survey has to be repeated by several reputed companies. তারপরে যদি আমি মনে করি হবে, তাহলে হবে। আর যদি আমার জনগণ বলে হবে না, নো, নট আ সিঙ্গল ওয়ান, সম্ভব না। এটাতে আপনি স্ট্রিক্ট থাকতে পারবেন। মাদকটা ইজ আ ডিফারেন্ট প্রবলেম, বাট চাঁদাবাজি, বালুমহল, এগুলা একজন এমপির জন্য যে জনগণকে বিশ্বাস করে 5 বছর পর জানে জনগণের কাছে ফেরত যেতে হবে, হি উইল বি ভেরি কেয়ারফুল। ওয়াও, শাহিন টিটুর লাস্ট কোশ্চেন। লাস্ট কোয়েশ্চেন। Last থ্যাংক ইউ। question. আমার লোকজন ওয়েট করছে। নির্বাচনী ইয়াতে আসেন, উনি এখন আসলে ব্যস্ত সময় বার করবেন। গত জি। আমাদের নবীনগরের কথা টক শোতে রিক্সা প্রতীকের যে প্রার্থী আছেন মুফতি আমদাদ হোসেন আশরাফি, উনি একটি পর্যায়ে স্বীকার করেছেন যে মূল প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের সাথে হবে। দ্যাটস ভেরি আপনি কাইন্ড অফ ইউ।
এখানে 8 জন প্রার্থী থাকলেও আমরা মনে করছি 3-4 জনই মূলত এগিয়ে আছে। আপনি কি মনে করেন যে আপনার মূল প্রতিদ্বন্দ্বিতা কার সাথে হবে? দেখেন, আমি জনগণের ভালোবাসা নিতে এসেছি। আমার প্রতিপক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বীদের যে ভালোবাসা পাচ্ছি, আমি গ্রেটফুল, আই এম থ্যাঙ্কফুল। বাট দিন শেষে জনগণ কি চায় এটা ব্যালটের মাধ্যমে আসবে। আমি আশাবাদী, ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমত থাকে, আল্লাহর হুকুম থাকে, আমি পাশ করব। জনগণের ভালোবাসা যদি পাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অন্যরা কি করবে না করবে এটা তো আমি বলতে পারছি না। তবে নবীনগরের মানুষ অবশ্যই 5ই অগস্ট পরবর্তী যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, যারা অন্যায়ের সাথে থেকেছে, যারা সামনে জনকল্যাণ বাদ দিয়ে তাদের ইলেকশনের খরচ উঠানোর ধান্দায় থাকবে, তাদেরকে জনগণ প্রতিহত করবে ইনশাল্লাহ ভোটের মাধ্যমে। ধন্যবাদ। আমার লাস্ট ধন্যবাদ। কোশ্চেন, আমার একটু লাস্ট কোশ্চেন, সেটি হচ্ছে গণমাধ্যম কর্মী সাংবাদিকদের জন্য আপনার যদি কিছু বলার থাকে। বিশেষ করে আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে কতটা নাস্তানুবোধ আমি ব্যক্তিগতভাবে হয়েছি, অনেক সাংবাদিক হয়েছেন, এখানে মামলা হয়েছে, হামলা হয়েছে, আমার বাড়িতে পর্যন্ত হামলা হয়েছে টকশো করতে গিয়ে, সত্যটা জি বলতে গিয়ে, সত্যটা লিখতে গিয়ে। এরকম জি আবার পুনরাবৃত্তি আপনারা যদি নির্বাচিত হতে পারেন, কতদিন পর্যন্ত আমরা মুক্ত থাকবো যে হ্যাঁ আপনি অন্তত 1 বছর 2 বছর আপনার বিরুদ্ধে কিছু করা হবে না, এরকম পুরো একটা বাংলাদেশে, আশ্বস্ত? না, পুরো নবীনগরের কথা বলছি। বাংলাদেশের আরেকটা প্রশ্ন, গ্যারান্টি তো আমি দিতে পারবো না। হ্যাঁ, নবীনগরের কথা বলছি, নবীনগর। আর লাস্ট কোশ্চেনটা হচ্ছে, এটি হচ্ছে সাংবাদিকদের জন্য বলবেন যে আপনার আমলে যদি আপনি এমপি হতে পারেন তাহলে আমরা কতটা নিরাপদে থাকবো, সত্যটা লিখতে গিয়েও যেন কোনো ধরনের মিথ্যা মামলা হামলার শিকার না হয়, সেই বিষয়ে আপনার একটি সুনির্দিষ্ট একটি মেসেজ আজকে আপনি দিতে পারেন সাংবাদিকদের উদ্দেশ্যে নবীনগরের। আরেকটি বিষয় হচ্ছে, আপনি নবীনগরের জানেন যে জুনায়েদ পলক আওয়ামী লীগের আমলের একজন এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন, যিনি আইসিটি মন্ত্রী ছিলেন, তিনি এটি চালু করেছিলেন। এটি আমার দীর্ঘদিনের একটি দাবি। আমি বিগত দিনে ফয়জুর রহমান বাদল ভাইকে বহুবার বলেছিলাম যে নবীনগরে আসলে কোনো এমপির কোনো স্পেসিফিক কোনো অফিস নেই। তারা আসেন, এসে সরকারিভাবে সরকারি যে আইন শৃঙ্খলা মিটিং করেন, কিংবা এখানে প্রশাসনে একটু বসেন, কিংবা ডাকবাংলোতে একটু বসে চলে যান। বাট এর ব্যতিক্রম হচ্ছেন আপনি। আপনার একটি নির্দিষ্ট বিশাল একটি অফিস আছে ব্যক্তিগত, সেখানে অন্তত 200 থেকে 500 লোক বসে মিটিং করা যায়। আপনি এমপি জি নির্বাচিত হতে পারলে ইন জেনারেলি একদম সাদামাটা জনগণ যে কথা এমপির সঙ্গে কখনোই বলতে পারে না, আপনি মাসে 2 মাসে কিংবা 3 মাসে সেই সমস্ত অবহেলিত অসহায় যারা কথা বলতে পারে না এমপির সঙ্গে, এমপির কাছে যেতে পারে না, এমপি সারাউন্ডিং করে রাখে কিছু মানুষ নির্দিষ্ট, সেই জায়গা ভেদ করে আপনার সেই সুনির্দিষ্ট ব্যক্তিগত অফিসে আপনি অন্তত মাসে 2 মাসে কিংবা 3 মাসে হলো একবার জনগণের জন্য সেটা ওপেন করবেন কিনা, যে জনগণের কথা আমি ওই জুনায়েদ পলকের মতো শুনতে চাই। তাৎক্ষণিক আপনি ইউনো ওসি কে নির্দেশ দিলেন যে এটি এখনই সমাধান করতে হবে। এটি কি সম্ভব? আমি 1 নম্বরে আসি। সাংবাদিক হোক, একজন কমন সিটিজেন হোক, সবার ইকুয়াল রাইটস থাকবে যদি আমি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ। উইদাউট ইনকোয়ারি কোনো মামলা হবে না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট ইনকোয়ারি যখন একটা মামলা হয়, সেটা থানায় না হলে অনেকে গিয়ে কোর্টে গিয়ে করে দেয়, কিন্তু কোর্টও কিন্তু আনলেস সামথিং এক্সট্রাঅর্ডিনারি হ্যাপেন্স, তারা কিন্তু ওয়ারেন্ট ইস্যু করে না, তারা ইনকোয়ারি পাঠায়। আমার যে উপজেলাধীন যিনি তদন্ত অফিসার ইনচার্জ থাকবেন, আমি যদি আপনাদের নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট হতে পারি, আমার একটাই রিকোয়েস্ট, একটাই আমার কি বলবেন, আমার একটাই রুল থাকবে, বেসিক্যালি উইদাউট ইনকোয়ারি নোবডি উইল বি হ্যারাসড, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এটাই হচ্ছে গিয়ে দ্য বিউটি অফ জাস্টিস এন্ড ডেমোক্রেসি। এটার সঠিক ইমপ্লিমেন্টেশন হইতে হবে। এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা হচ্ছেন আরো স্পেশাল। আপনারা, আবারও বলছি, আপনারা জনগণের বিবেক, চোখ, কান এবং মুখ। আপনাদের জন্য আমি কোনোভাবে যদি সহযোগিতা কখনো করতে পারি, সেটা এমপি নির্বাচিত হই কিংবা না হই, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর তৃতীয়ত, আপনি যে বিষয়টা বলছিলেন যে জনগণের জন্য ওপেন ফ্লোর করে দেওয়ার জন্য, এটা আমার 3 মাসে একবার দরকার নেই, আমি প্রতি মাসে একবার করতে পারবো যদি আপনারা বলেন, আপনারা মনে করেন ইট ক্যান বি অ্যারেঞ্জড। দ্যাটস নট আ বিগ প্রবলেম। এটা হওয়া উচিত, আমি মনে করি প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক হওয়া উচিত, গ্রাম ভিত্তিক হওয়া উচিত। থ্যাংক ইউ। আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন। ধন্যবাদ। নবীনগরবাসীর জন্য শেষ কোনো মেসেজ আছে কিনা আগামী 12 তারিখের নির্বাচনকে নিয়ে,
যদি নবীনগরের কথার মাধ্যমে বা আমাদের জন্য, নবীনগরের কথা পরিবারের জন্য। আর সাপ্লিমেন্ট ছোট্ট একটি কোশ্চেন প্রায়ই বলা হয় সাংবাদিকদেরকে, সাংবাদিকতা করতে গেলে মিনিমাম একটা গ্রাজুয়েশন থাকা দরকার। এটি নিয়ে নানানভাবে লেখালেখি হয়, আন্দোলন হয়। আমাদের প্রশ্ন, এমপি হতে গেলেও কি মিনিমাম কোয়ালিটির যোগ্যতা থাকা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি এরকম কোনো কিছুই হওয়া ইটস এগেইনস্ট দ্য কনস্টিটিউশন, ইকুয়াল রাইটস টু এভরিবডি। আপনি কনস্টিটিউশনের হিট করে কোনো কিছু করতে পারবেন না, আপনি সেগমেন্টেড করে ফেলবেন। কারণ কনস্টিটিউশন সেজ ইউ গিভ ইকুয়াল রাইটস টু এভরিবডি। একজন রাস্তায় যে আপনার রাস্তা সাফ করছেন টু আ পারসন হু ইজ হোল্ডিং আ পিএইচডি। তো কাজেই এখানে বৈষম্য করার কোনো স্কোপ নেই। এটা নতুন বাংলাদেশ, এখানে কোনোভাবে কোনো ব্যক্তিকে বৈষম্য করাটা ঠিক হবে না, বিকজ at the end of the day everybody has their own qualities. আর নাম্বার টু, the most important part, আমি মনে করি আমার একটাই মেসেজ, 12ই ফেব্রুয়ারি সকলে দয়া করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট কেন্দ্রে সকাল সকাল গিয়ে আপনাদের যে পবিত্র আমানত, যেটা বিগত 3টি নির্বাচনে আপনারা দিতে পারেননি, সেটাকে আপনারা প্রয়োগ করুন। কারণ আপনাদের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে আগামী 5 বছরে নবীনগরে ইনসাফ থাকবে কি থাকবে না, শান্তি থাকবে কি থাকবে না, ন্যায় অন্যায়ের ভেদাভেদ হবে কি হবে না, উন্নয়ন হবে কি হবে না। কারণ দিন শেষে জনগণই সকল শক্তির উৎস এবং যারা জনগণকে ভালোবাসে তারাই জনগণের জন্য কিছু করতে পারে। আর যারা জনগণকে হুমকি ধামকি দেয় তারা জনগণকে ওই হুমকি ধামকি দিয়ে 5 বছর কাটাবে। আমি আপনাদের সন্তান, আমার বাবাকে আপনারা 4 বার নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, বিশেষ করে মা বোনরা যারা আছেন, যারা আমার বাবার সাথে চলেছেন, আমার সাংবাদিক ভাই ও বোনেরা যারা আছেন, আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন। কারণ বিউটি অফ ডেমোক্রেসি, 5 বছর পর আবার আমাকে কিন্তু জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে হিসেব দিতে হবে আমি 100-তে কত মার্ক পেয়েছি। যদি পাস মার্ক পাই তাহলেই আবার আপনাদের কাছে ফেরত আসতে পারবো। আর যদি না পাই তাহলে আমরা নবীনগর থেকে ছিটকে পড়ে যাব, কেউ মনেও রাখবেন না। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ। 1 মিনিট থাকবেন প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই নবীনগরের কথার আজকে 415তম পর্ব, যেটা আমরা বলেছিলাম যে নবীনগরের কথার মাধ্যমে জনতার মুখোমুখি আমরা প্রত্যেক প্রার্থীকে করতে চাই। ইতিমধ্যে 2জন প্রার্থী আপনাদের সামনে হাজির হয়েছে এবং আজকে যিনি হাজির হয়েছেন তিনি কাজী নাজমুল হোসেন তাপস। তিনি যেটি পরিষ্কারভাবে বলেছেন যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিষয়ে তিনি জিরো টলারেন্স থাকবেন এবং নির্বাচিত হওয়ার পর সেটি আমরা নিশ্চয়ই পরখ করে দেখব যে তিনি কতটা তার কথা রাখতে পেরেছেন। তবে একটি বিষয় খুব চমৎকার বলেছেন, যেটি আমরা বলে আজকে অনুষ্ঠান শেষ করতে চাই, সেটি হচ্ছে যে উইদাউট ইনকোয়ারি কোনো ধরনের মিথ্যে মামলা তার আমলে তিনি যদি নির্বাচিত হতে পারেন সেটি কখনো তিনি হতে দেবেন না। এবং আমরা যেটি বলেছিলাম যে যখনই কোনো এমপি নির্বাচিত হন তখন তার চারপাশে বিভিন্ন ধরনের নানান গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজ গোষ্ঠী, টেন্ডারবাজ গোষ্ঠী, তারা সেই এমপিকে বিতর্কিত করবার চেষ্টা করে অতীতে আমরা যেটি দেখেছি। এ বিষয়ে তিনি পরিষ্কার বাংলায় আজকে যেটি বলেছেন যে তার আশেপাশে তার খুব ঘনিষ্ঠ কর্মী নেতাও যদি, এটি পঞ্চপাণ্ডবের কথা বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা আওয়ামী লীগ এক এমপিকে ডুবিয়েছিল, সেরকম পঞ্চপাণ্ডব তার এখানে থাকলে সেই পঞ্চপাণ্ডবের মাথার উপর থেকে হাতটি সরিয়ে নিতেও তিনি কোনো ধরনের কার্পণ্য করবেন না। এরকম একটি পরিষ্কার মেসেজ দিয়েছেন। আমরা আশা করছি অন্তত তিনি নির্বাচিত হলে এই সমস্ত বিষয় নিয়ে তার সঙ্গে আবারও আমাদের দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আগামী 8 অর্থাৎ পরশু ফেব্রুয়ারি রোববার ঠিক একই সময়ে আমাদের শেষ যে এমপি প্রার্থী ধানের শীষে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মান্নানকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। শুভরাত্রি।